আমাদের ফার্স্ট ক্লাসের টপিকগুলো থাকবে হচ্ছে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে একটা ইন্ট্রোডাকশন জানবো, টেকনিক্যাল অ্যানালাইসিসের হিস্ট্রি জানবো, টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বেসিকটা আছে ক্যান্ডেলস্টিক সেই ব্যাপারে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের টুল পেতে পারি, চার্ট পেতে পারি, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব এবং সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে জানার চেষ্টা করব। ফার্স্টেই যদি আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি তাহলে আমি আমার একটা ইন্ট্রোডাকশন শেয়ার করি আপনাদের সাথে। এবং সেটা হচ্ছে আমি আহ, আশিকুল। আমি বাংলাদেশ স্টক মার্কেটে 2010 সাল থেকে আছি এবং খুব অল্প বয়সেই আসলে জয়েন করা স্টক মার্কেটে। যখন হচ্ছে আমি স্টুডেন্ট ছিলাম সেই তখন থেকেই হচ্ছে যে স্টক মার্কেট রিলেটেড নলেজ গুলো আমি গ্যাদার করার চেষ্টা করতে থাকি এবং একটা সময় বাংলাদেশের মার্কেটে এই জিনিসগুলো শেখার জন্য, জানার জন্য তেমন কোনো আহ, কিছুই ছিল না আসলে, সত্যি বলতে তেমন কোনো ম্যাটেরিয়াল ছিল না। আহ, ইউটিউব তো তখন পর্যন্ত ওইভাবে বাংলাদেশে ভালোভাবে স্টার্ট হয় নাই। তারপরেও গুগলে সার্চ করলে অনেক জিনিস অনেক ভালোভাবে পাওয়া যেত না। আহ, এবং খুব স্ক্যাটার্ড ভাবে নলেজ গুলা ছিল। তো এই স্ক্যাটার্ড নলেজ গুলো থেকেই ফার্স্টের জার্নিটা যখন 2010-এ শুরু হলো, 10-এর পরবর্তী সময়ই তো হচ্ছে বাংলাদেশের মার্কেটে একটা পতন স্টার্ট হলো। এই পতন এখন পর্যন্ত চলতেছে, বাট আলটিমেটলি 10 পরবর্তী সময়টাতে বাংলাদেশের মার্কেট অনেক 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 নিচে নেমে যায় এবং এখানে অনেক লস করার পরে রিয়েলাইজেশন আছে আসলে এই মার্কেটে যদি টিকে থাকতে হয় তাহলে নলেজটা অনেক বেশি জরুরি। এখন নলেজটা কোথায় পাবো? বাংলাদেশে এই ধরনের কোনো ইনভেস্টরের মতো কোনো কোম্পানি ছিল না তখন, বা হচ্ছে বাংলাদেশে কেউ বাংলা ভাষায় শিখাবে এরকম কেউ ছিল না। সো চেষ্টা করছিলাম ইন্টারনেট থেকে বিভিন্ন জায়গা থেকে নলেজ গ্যাদার করার, এবং একটা সময় নলেজ গ্যাদার করতে পারি, বাট অনেক স্ক্যাটার্ড ওয়েতে নলেজ গুলা গ্যাদার করা হয়। তো আলটিমেটলি দেখা যায় যে যত নলেজ গ্যাদার করতেছি তত হচ্ছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, আরো অনেক কিছু জিনিস জানার বাকি, কারণ এই নলেজ দিয়ে তো আমি স্টক মার্কেটে প্রফিট করতে পারতেছি না। সো আলটিমেটলি অনেক বছর চলে গেল, 3-4 বছর পার হয়ে গেল, বাট ওই মার্কেটে কিন্তু ভালো ভালো প্রফিট করার কোনো স্কোপ দেখছি না। বাট তারপর থেকে আস্তে আস্তে যখন আরো নলেজ গেদার করতে থাকলাম, একটা সময় মনে হলো না, আস্তে আস্তে এখন হয়তো মার্কেটটা বুঝতে পারতেছি এবং এখান থেকে প্রফিট বের করা সম্ভব হচ্ছে আলটিমেটলি। সো সেই অনুযায়ী হচ্ছে স্টক মার্কেটে আস্তে আস্তে তখন থেকেই প্রফিট বের করা। এবং একটা সময় 2021 সালের দিকে গিয়ে মনে হলো যে আমি আসলে যে জিনিসগুলো শিখেছি বাংলাদেশের মার্কেটে, অ্যাক্টিভ বিনিয়োগকারী যারা আছে তাদের সংখ্যাটা খুবই কম। যেহেতু মার্কেট নিয়ে ভালো নলেজ অনেকের নাই, তো দেখা যায় যে মার্কেটে এসে অনেকে হচ্ছে লস করতে থাকে। এবং সেটার উপর সেই চিন্তা থেকে একটা ইউটিউব চ্যানেল আমি স্টার্ট করেছিলাম। চ্যানেল আছে, এখানে হচ্ছে আমি বিভিন্ন স্টক মার্কেট রিলেটেড ভিডিও গুলো আপলোড করে থাকি। উইকলি হয়তো অ্যাটলিস্ট একটা ভিডিও থাকে, আপনারা এই চ্যানেলটাতেও দেখতে পারেন বিভিন্ন স্টক মার্কেট রিলেটেড জিনিসগুলা। তো সেটার সেই লক্ষ্য থেকেই আলটিমেটলি চ্যানেলটা রান করা হচ্ছিল এবং একই সাথে ইনভেস্টারের সাথে আমার পরিচয় হয় গত বছর। আলটিমেটলি তাদের সাথে আমি জয়েন করি এবং আমরা প্রায় হয়তো 17টা বা 16টার মতো ব্যাচ অলরেডি কন্টিনিউ করছি এখন পর্যন্ত, ফুল অ্যানালাইসিসের উপরে। তো স্টক মার্কেটে দুই ধরনের অ্যানালাইসিস রয়েছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আপনারা অনেক কিছু জেনেছেন। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস কেন জানবেন বা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কেন আপনাদের জানাটা জরুরি সেই জিনিস নিয়ে আমরা এখন দেখবো যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কেন ম্যাটার করে। ধরেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনারা কি করেছেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনারা দেখেছেন কোন শেয়ারটা ভালো, শেয়ারের স্টেটমেন্ট বিশ্লেষণ করেছেন, কোন শেয়ারটা ভালো সেটা বিশ্লেষণ করেছেন। কিন্তু দেখা গেল যে ওই শেয়ারটা কেনার পরে আপনি দুই ভাবে হচ্ছে আহ শেয়ার থেকে প্রফিট বের করতে পারেন, একটা হচ্ছে ডিভিডেন্ড গেইন পাবেন আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন পাবেন। ডিভিডেন্ড গেইন হচ্ছে শেয়ারের যে ডিভিডেন্ড গুলা দেয় ইয়ারলি সেটা। তো এইটার ডিভিডেন্ড ইল্ড যদি বলি তাহলে 2 থেকে 5%-এর মধ্যে থাকে আলটিমেটলি। তার মানে হচ্ছে 100 টাকা বিনিয়োগ করলে বছর শেষে আপনি শেয়ার থেকে হয়তো 2 থেকে 5% টাকা ফেরত পাচ্ছেন। কিন্তু আরেকটা আছে হচ্ছে ক্যাপিটাল গেইন, যেটা হচ্ছে আপনি শেয়ারটা কিনলেন 100 টাকায়, এটা বিক্রি করলেন হচ্ছে বছরের কোনো এক সময় 180 টাকায়, তাহলে আপনি প্রায় 80% ক্যাপিটাল গেইন পেলেন। সো এই জিনিসটা হচ্ছে ক্যাপিটাল গেইন, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ক্যাপিটাল গেইনটা এনশিওর করতে পারবেন। এবং আপনার কাছে যখন মনে হবে যে
একটা সময় গিয়ে যদি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর ভালো দক্ষতা চলে আসে, তখন আপনার কাছে এই 2-5% প্রফিট নিয়ে কোনো কিছু মানে বদার করবেন না। আপনার কাছে মনে হবে আমি আরো বেশি প্রফিট করতে পারি কিনা দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে, কারণ আমি যেহেতু অনেক কিছু জানি। সো আলটিমেটলি এখন যখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখলেন স্কয়ার ফার্মা শেয়ারটা অনেক ভালো, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে 2017 সাল থেকে 2020-22-25 সাল পর্যন্ত স্কয়ার ফার্মা শেয়ারটার দাম কমেছে। মানে আপনি হয়তো 300 টাকায় কিনলেন, এটা এখন 250 টাকা চলতেছে। আলটিমেটলি আপনি কিন্তু ক্যাপিটাল গেইন পেলেন না। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শিখাবে আপনি কখন কিনলে ক্যাপিটাল গেইনটা পাবেন। হয়তো এরকম একটা সময় কিনলেন, দেখা গেল যে 2025 সালে একটা কিনলেন, তখন থেকে 2025 সালে 250 টাকায় কিনলেন স্কোয়ার ফার্মা, এটা 2026 সালে গিয়ে দেখা গেল যে 350 টাকা হয়ে গেল। কিন্তু বিগত 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু শেয়ারটার দাম বাড়ে নাই, শেয়ারটার দাম কমে গেছে। কিন্তু 2025 সালে গিয়ে দেখলেন যে আপনি কিনলেন, কেনার পরে দাম বেড়ে গেছে। এটা এই যে কিনতে পারলেন, সেই জিনিসটা আপনাকে এনশিওর করবে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে আপনি হয়তো ভালো কোম্পানিগুলো ডিটেক্ট করলেন, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শিখাবে কখন ওই শেয়ারটা কিনতে হবে এবং কখন আপনাকে সেই শেয়ারটা বিক্রি করতে হবে ভালো ক্যাপিটাল গেইন নিয়ে বা ভালো প্রফিটে বিক্রি করতে হবে। সেই জিনিসটা আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখানোর চেষ্টা করবে। সো আশা করি আমি মোটামুটি বুঝাতে পেরেছি। টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন শেয়ারটা কিনবেন এবং কখন শেয়ারটা বিক্রি করবেন। সারাদিন আপনাকে বসে থাকতে হবে না, আপনাকে কখনো বেশি দাম দিয়ে শেয়ার কিনতে হবে না। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি জানেন, আপনি কম দাম বা বেশি দামে কিনে আরো বেশিতে বিক্রি করতে পারবেন। মেইন ব্যাপারটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শেখাবে ক্যাপিটাল গেইনটা শেখাবে হচ্ছে কিভাবে করতে হয় বা প্রফিট করতে হয় কিভাবে শেয়ার বিক্রি করে, সেই জিনিসটা আপনাকে শেখাবে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। সো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে এখন আরো ডিটেইল জানার চেষ্টা করব। তো টেকনিক্যাল অ্যানালাইসিস এর হিস্ট্রিটা কি? সো টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা কিভাবে আসলো? ধরেন না এই জিনিসটা আমি স্লাইডে ওইভাবে উল্লেখ করি নাই, বাট তারপরেও আমি বলবো যে আহ, জাপানিজরা ধরেন আমাদের মতো চাল বা ভাত খেয়ে থাকে। তাদের মেইন বিজনেসটা হচ্ছে রাইস বিজনেস। ফার্মাররা, কৃষকরা নর্মালি রাইস বিজনেস করে থাকে এবং তারা অনেক বেশি পরিমাণে রাইস প্রডিউস করে, যেটা তারা মার্কেটে নিয়ে বিক্রি করে। তো জাপানিজদের চালের মার্কেটে আড়তদার যারা ছিল, তারা দেখলো যে বছরের একটা সময়ে চালের বস্তার দাম বা চালের দাম কেজি প্রতি হয়তো 50 টাকা থাকে, 50 ইয়েন থাকে। এইটা কয়েক মাস পরে আবার দাম কমে যায়, 30 টাকা হয়ে যায়। আবার দাম বেড়ে যায়, একটা সময় 40 টাকা হয়ে যায়। তো তারা এখন কি করলো, কোন সময়ের কোন দিনে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করলো। সো তারা একটা লিপিবদ্ধ করতে গিয়ে দেখলো যে বিগত 40-50 বছরের ডাটা বা 20-30 বছরের ডাটা নিয়ে দেখছে যে একটা নির্দিষ্ট সময় চালের দাম বৃদ্ধি পায়, একটা নির্দিষ্ট সময় চালের দাম কমে যায়। সো পিছনের ডাটা গুলা নিয়ে তারা হচ্ছে একটা জিনিস বানাইছে, সেটাকে তারা নাম দিয়েছে হচ্ছে ক্যান্ডেল স্টিক। সো সেইটা দিয়ে তারা বুঝতেছে যে কিভাবে মানে এই সময়ে বছরের এই সময়ে দাম বাড়বে, এই সময়ে দাম কমবে। সো এইভাবে জাপানিজরা তাদের চালের ব্যবসা থেকে আসলে সত্যি বলতে এই ক্যান্ডেল স্টিক জিনিসটা চলে আসছে এবং আমরা এখানে ক্যান্ডেল স্টিক জিনিসটা পেয়ে থাকি। তো এরপরে আরো কিছু থিওরি আছে, আমাদের আরো অনেক থিওরি আছে। সেই থিওরি গুলা আপনারা খুব ডিটেইলে আমি যাব না, বাট এই থিওরি গুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে জানতে পেরেছি কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসটা ইভলভ করছে, পুরাতন প্যাটার্ন দিয়ে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে পেরেছি এবং আমরা এখান থেকে কিভাবে ভালো প্রফিট বের করতে পেরেছি এই জিনিসটা। সো এইটার মেইন যেই টপিকটা জাপানিজরা যেই জিনিসটা বানাইছে সেইটাকে বলতেছি আমরা হচ্ছে কি ক্যান্ডেল স্টিক। সো আমরা ক্যান্ডেল স্টিক নিয়ে বলবো। ক্যান্ডেল স্টিকটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর এবিসিডি। টেকনিক্যাল অ্যানালাইসিস এর এবিসিডি যেটা বলতেছি সেটা হচ্ছে এই ক্যান্ডেল স্টিক। সো এই ক্যান্ডেল স্টিক নিয়ে আমরা এখন জানার চেষ্টা করবো। আমরা ক্যান্ডেল স্টিকটা কিভাবে পাই সেই ব্যাপারে আমি মোটামুটি একটা ধারণা দিয়েছি যে জাপানিজরা এই জিনিসটা ইনভেন্ট করেছে। সো ক্যান্ডেলস্টিক জিনিসটা কি? ক্যান্ডেলস্টিক জিনিসটা হচ্ছে এটা প্রাইস মুভমেন্টটা রিপ্রেজেন্ট করে একটা টাইম পিরিয়ডের মধ্যে। ধরেন একদিন প্রাইসটা কত থেকে কত পর্যন্ত উঠানামা করছে এই জিনিসটা বুঝায় আমাকে কে? ক্যান্ডেলস্টিক এই জিনিসটা আমাকে বুঝায়। সো ক্যান্ডেলস্টিকে এখানে আমরা
আহ ২টা এই জিনিসটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। এই সবুজ আর লাল যেই ২টা ক্যান্ডেলের মতো বডি বা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ক্যান্ডেল বলি। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। সো এইখানে আমরা ২টা কম্পোনেন্ট পেয়ে থাকি, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে উইক। সো এই ফুল রং করা যে অংশটা, সেইটাকে আমরা বলি হচ্ছে কি বডি। আর এই যে লাঠির মতো অংশ যেই ২টা, সেই ২টাকে বলি আমরা হচ্ছে উইক বা হচ্ছে শ্যাডো। সো এই জিনিসটা আমরা এখন বুঝার চেষ্টা করবো এই জিনিসটা কি। সো বডি জিনিসটা কি বা ক্যান্ডেলস্টিকটা আমরা কিভাবে বুঝতে পারি? ধরেন যখন ক্যান্ডেলস্টিকটা সবুজ থাকে সেই দিন আমরা বুঝতে পারি ওই দিন শেয়ারের দাম বেড়েছে, এবং যেদিন ক্যান্ডেলস্টিকটা লাল থাকে সেদিন আমরা বুঝতে পারি হচ্ছে ওই দিন শেয়ারের দাম কমেছে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ক্যান্ডেলস্টিকটা বের করতে হয় ফ্রিতে। বাংলাদেশের ক্যান্ডেলস্টিক গুলো কিভাবে বের করতে হয়। সো আমি জাস্ট আগে বেসিকটা আপনাদেরকে জানিয়ে যাই, তারপরে আমরা ফ্রিতে দেখবো যে কিভাবে এই জিনিসগুলো আমরা বের করতে পারি মার্কেট থেকে বা মার্কেটের ডাটা থেকে। সো এইখানে সবুজ আর লাল দিয়ে কি জিনিস বুঝায় সেটা আমি আপনাদেরকে বললাম। এখন আমরা যদি সবুজ ক্যান্ডেলস্টিক দিয়ে কি বুঝাই সেটা দেখার চেষ্টা করবো। সবুজ ক্যান্ডেলস্টিকের এই যে নিচের যেই জায়গাটুকু সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওপেন, এবং ওপরের যেই জায়গাটুকু সেটাকে বলতেছি হচ্ছে ক্লোজ, এবং লাঠির মতো যেই অংশটা সেটাকে আমরা বলতেছি হাই, এবং লাঠির মতো নিচের অংশটাকে বলতেছি হচ্ছে লো। এটার মানেটা কি? এটার মানেটা যদি এভাবে বলি, ওপেন জিনিস দিয়ে আমরা বুঝাচ্ছি দিনের শুরুতে হয়তো সকাল ১০টার সময় এই শেয়ারটার, ধরলাম একটা এবিসিডি যে কোনো একটা শেয়ার, এই শেয়ারটার দাম ছিল হচ্ছে শুরু হয়েছিল, ট্রেড শুরু হয়েছিল ১০ টাকাতে। দিনের কোনো এক সময়ে সে ৮ টাকায় চলে গেছিল। দিনের কোনো এক সময় সে বেড়ে হাই হচ্ছে ১৬ টাকায় চলে গেছিল, এবং সে দিন শেষে ক্লোজ হয়েছে হচ্ছে ১৪ টাকায়। সো এই জিনিসটা বোঝাই হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিকটা। আমরা এরপরেই ক্যান্ডেলস্টিকটা কিভাবে পড়তে হয় সেই জিনিসটা দেখব। যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা কি নির্দেশ করছে? ইন্ডিকেটস দ্যাট দ্য ক্লোজিং প্রাইস ইজ হায়ার দেন দ্য ওপেনিং প্রাইস। তার মানে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে আমরা বুঝতে পারি যে দিনের শুরুতে যেই প্রাইস ছিল দিনের শেষে প্রাইসটা আরো বেশি ছিল। এই আর রেড ক্যান্ডেলস্টিক দিয়ে কি বুঝায়? দিনের শুরুতে প্রাইস ১০ টাকায় স্টার্ট হয়েছিল, দিনের কোনো এক সময় এটা ১২ টাকায় গেছিল উপরের দিকে, দিনের কোনো এক সময় এটা অনেকটা পরে গিয়ে ৬ টাকায় চলে আসছিল, এবং দিন শেষে ক্লোজ হয়েছে হচ্ছে ৮ টাকায়। এই জিনিসটা বুঝায়। এবং রেড ক্যান্ডেলস্টিককে কখনো কখনো ব্ল্যাক দিয়ে দেখায়, গ্রিন ক্যান্ডেলস্টিককে কখনো কখনো হোয়াইট দিয়ে দেখায়। আমার এই ভিডিওগুলোতে আমি যেই ভিডিওগুলো করে থাকি নর্মালি, ম্যাক্সিমাম ভিডিওগুলোতে আপনারা দেখে থাকবেন যে আমি ম্যাক্সিমাম না, আমি সবকিছুই হচ্ছে রেড আর হোয়াইটে করে থাকি। বাট বাংলাদেশের বা হচ্ছে ওয়ার্ল্ডের সকল মানুষজন হচ্ছে 95% মানুষজন হচ্ছে এই কাজটা করে হচ্ছে গ্রিন আর রেড ক্যান্ডেলস্টিক দিয়ে। সো আমরা এখন দেখবো যে আমরা কিভাবে এই ক্যান্ডেলস্টিকে ঢুকতে পারি বা ক্যান্ডেলস্টিকটা দেখতে পারি। চলেন আমরা এই জিনিসটা ফ্রিতে কিভাবে দেখতে পারি এবং কিভাবে রিড করতে পারি, এতক্ষণ যা পড়ালাম সেই জিনিসটা কি সেটা দেখার চেষ্টা করবো। সো এটা দেখার জন্য আপনাদেরকে প্রথমে tradingview.com এই ইয়েতে যাওয়া লাগবে, এই ওয়েবসাইটে যাওয়া লাগবে আপনাদেরকে। tradingview.com এই সাইটটা লিখে যখন সার্চ দিবেন তখন আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। সো এখানে গিয়ে আপনারা এখান থেকে হচ্ছে গুগল জিমেইল দিয়ে সাইন ইন করে নিবেন। এরপরে প্রোডাক্ট থেকে সুপার চার্টে যাবেন। খুব ভালোভাবে খেয়াল করেন, ভিডিওটা বারবার দেখবেন পরবর্তীতে ক্লাস শেষ হলে যদি আপনারা বুঝতে না পারেন। সো তখন আমরা কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইট পেয়ে যাই, আমাদেরকে কিন্তু ওয়েবসাইটটা দেখতে এরকম লাগবে না, আমাদেরকে ওয়েবসাইট দেখতে একটু ডিফারেন্ট টাইপের মনে হবে। এখানে গিয়ে আমরা এই যে এখানে একটা হেক্সাগোনাল অপশন আছে, সেখানে গিয়ে আমরা এই ওয়েবসাইটটাকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। ধরেন ব্যাকগ্রাউন্ডে আমি এখানে সলিড রাখছি, কালার দিয়েছি হচ্ছে হোয়াইট, গ্রিড লাইন এটা আমি দিয়েছি হচ্ছে নান, এবং ওয়াটারমার্ক এই জিনিসটা আমি টিক উঠাই দিছি, হিডেন হয়ে গেছে। সো এই কয়েকটা জিনিস করে নিবেন, ব্যাকগ্রাউন্ডে সলিড হোয়াইট করে নিতে পারেন, গ্রিড লাইনে নান করে নিতে পারেন, ওয়াটারমার্কটা হিডেন করে নিতে পারেন, ক্রস এয়ারটা হচ্ছে এগুলা আপনারা দেখে নিবেন। এখানে অনেক অপশন আছে, এই অপশনগুলা আহ মোটামুটি এক্সপ্লোর করার চেষ্টা করবেন। সো এইটা করার পরে আমার চার্টটা দেখতে এরকম হয়ে যাবে। এরপরে আমার কি করতে হবে বাংলাদেশের চার্ট বের করার জন্য? বাংলাদেশের চার্ট বের করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে এই অল সোর্সে যাওয়া লাগবে। অল সোর্সে গিয়ে
বাংলাদেশ লেখা লাগবে, এখানে বাংলাদেশ পেয়ে যাবেন। বাংলাদেশ পেয়ে গেলে আপনি এখান থেকে যেকোনো স্টকের নাম সার্চ দিবেন, বের হয়ে যাবে। যেমন হচ্ছে স্কয়ার ফার্মা স্টকটা যদি আমি বের করতে চাই, এই যে স্কয়ার ফার্মা স্টকটা বের হয়ে গেল। সো আমি স্কয়ার ফার্মা দিয়ে দেখাচ্ছি, কারণ ফান্ডামেন্টালিস্ট যারা আছে, যারা ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করে, তাদের কাছে এই শেয়ারটা হচ্ছে হীরার টুকরা একটা শেয়ার, এবং তারা শেয়ারের দাম বাড়ুক না বাড়ুক, তারা এই শেয়ারটা সবসময় কিনতে থাকে, এবং যখন একটু টাকা হাতে চলে আসে, তখন তারা মনে করে আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা স্কয়ার ফার্মা কিনে আসি। ব্যাপারটা এরকম অনেকের কাছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল আর সবুজ কিছু জিনিস দেখতে পাচ্ছি। সো এইটার সাথে দেখেন আমরা এখন মিলানোর চেষ্টা করব যে এই জিনিস দিয়ে আমাদের কি বুঝাচ্ছে। সো সবুজ জিনিস দিয়ে কি বুঝাচ্ছে সেটা আমি আগে বুঝানোর আগে, এই যে এই চার্টটা বের হলো, চার্টটা বের হলে দেখবেন ডান পাশে যেই নাম্বারগুলো লেখা আছে, এই নাম্বারগুলো হচ্ছে শেয়ারের প্রাইস ডিফাইন করতেছে, এবং নিচে যেই যেটা আছে সেটা হচ্ছে এই গ্রাফটার মধ্যে ডিফাইন করতেছে, সেটা হচ্ছে ডেট ডিফাইন করতেছে, কোন ডেটে কত প্রাইস সেটা ডিফাইন করতেছে। দেখেন আমি যদি এখানে মাউসটা রাখি, এই গ্রিন ক্যান্ডেলে মাউসটা রাখি, দেখেন নিচে লেখা আসতেছে হচ্ছে আহ সানডে 19 অক্টোবর 2025, তার মানে 19 অক্টোবর 2025-এ প্রাইসটা কি ছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। সো এইটা বোঝার জন্য আমি আর একটু মাউসের কার্সার দিয়ে জুম ইন করে নিলাম। মাউসের কার্সার ঘুরালেই হচ্ছে বলের মতো যেটা আছে সেটা উপর নিচে করলেই জুম ইন জুম আউট হয়। জুম ইন করে নিলাম। সো এখানে গ্রিন ক্যান্ডেল চলে আসছে। গ্রিন ক্যান্ডেলটা আমরা কিভাবে পড়তে হয় সেই জিনিসটা দেখেছিলাম কিছুক্ষণ আগেই। সেটা হচ্ছে যখন গ্রিন ক্যান্ডেল চলে আসে তখন আমরা এইখান থেকে হচ্ছে শেয়ারের প্রাইস শুরু হয়, তার মানে শেয়ারের প্রাইস শুরু হয়েছে 210 টাকায়। শেয়ারের শেয়ারটা হচ্ছে দিনের কোনো এক সময় এটা সর্বোচ্চ বেড়েছিল হচ্ছে 213 টাকা পর্যন্ত গেছিল, দিনের কোনো এক সময় এটা কমে 210 টাকায় চলে আসছিল, এবং দিন শেষে এটা 213 টাকা 30 পয়সায় গিয়ে বা 213 টাকা 40 পয়সায় গিয়ে ক্লোজ হয়েছে। সো এই জিনিসটা ডিফাইন করছে হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলটা। সো এই যে এই চার্টটা হচ্ছে এখানে দেখবেন ডে লিখা আছে, নর্মালি ডেই থাকে, একদিনের চার্ট। এটাকে চাইলে আমরা উইকের চার্টেও নিয়ে যেতে পারি। এই জিনিসটা কি ডিফাইন করছে দেখেন, উইকে চাপ দেওয়ার পরে এই উইকটা ডিফাইন করছে জুলাইয়ের 27 তারিখের উইকটা। ওই উইকে মানে এক সপ্তাহে প্রাইসটা কি হয়েছিল সেটা ডিফাইন করতেছিল। এক সপ্তাহের প্রাইসটা একইভাবে পড়তে হয়, ধরেন 223 টাকায় সপ্তাহ রবিবার শুরু হয়েছিল, আহ সপ্তাহের কোনো এক সময় প্রাইস 217 টাকা চলে গেছিল, কোনো এক সময় প্রাইসটা বেড়ে 230 টাকা চলে গেছিল, কিন্তু প্রাইস ক্লোজ হয়েছে 229 টাকায়। সো এখানে সবসময় ডে ডে জিনিসটা দেখার চেষ্টা করবেন আপাতত। বাট এরপরে আপনারা নিজেরাই বুঝে যাবেন, অনেক ধরনের চার্ট আছে এখানে, আওয়ারলি, এক 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, এই চার্ট গুলো আছে। আপনারা নতুন যারা শিখতেছেন তারা ডে তে থাকবেন আর উইকে থাকবেন। আওয়ারলি চার্ট দিয়ে আপাতত আপনাদের কিছু করার নাই, এখন বুঝতে পারবেন না। এখন আমরা চলেন দেখি যে রেড ক্যান্ডেলটা কি দেখাচ্ছে। রেড ক্যান্ডেলটা কি দেখাচ্ছে সেটা দেখার জন্য আমরা এই ক্যান্ডেলটা নিই। দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে কত সালের, 2025 সালের 10ই অগাস্ট এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল। রেড ক্যান্ডেল দিয়ে আমরা কি বুঝতে পারি, ওপর থেকে শুরু হয় প্রাইস, তারপরে কমে যায়। ওপরে কত ছিল প্রাইস, 228 টাকা ছিল, কমে কত টাকা হইলো, প্রাইস 224 টাকা, 25 টাকায় নেমে 224 টাকায় নেমে গেছিল, কোন এক সময় বাড়ছিল অনেক, 229 টাকায় নেমে গেছিল, ও উঠে গেছিল, এবং ক্লোজ হয়েছে 225 টাকায়। এই জিনিসটা আমরা রেড ক্যান্ডেল দিয়ে বুঝতে পারতেছি। এবং একই সাথে আমি আরেকটা এক্সাম্পলও দিই, ধরেন এইটা এটা কত, 19 অগাস্ট 2025-এর স্কয়ার ফার্মা শেয়ারটা প্রাইস স্টার্ট হয়েছিল হচ্ছে 224 টাকায়, বেড়ে গেছিল 224 টাকা বা 225 টাকা পর্যন্ত গেছিল, বেড়ে কমে গেছিল আবার 222 টাকাও কমে গেছিল, কিন্তু এটা দিন শেষে ক্লোজ হয়েছে বা বন্ধ হয়েছে হচ্ছে 223 টাকা 20 পয়সায়। সো এই জিনিসটা হচ্ছে ডিফাইন করতেছে রেড আর গ্রিন ক্যান্ডেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন মোটামুটি যে এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করতে পারি বা কিভাবে দেখতে পারি। সো এই চার্ট গুলা দেখার জন্য আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে। একটা তো আপনাদেরকে দেখালাম হচ্ছে tradingview.com, এরপরে আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে stocknow.com। stocknow.com.bd যখন লিখবেন তখন এই জিনিসটা চলে আসবে আপনাদের সাথে। এখান থেকে আপনারা এই চার্টে যাবেন। চার্টে গেলে আপনাদের এখানে যদি ক্লিক করেন তাহলে এই ফুল চার্টটা চলে আসবে। এখানে গেলে মোটামুটি আপনারা এই চার্টটা দেখতে পাবেন, এরকম থাকবে। সো এখানেও সেম একইভাবে আপনারা চাইলে এই
অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড, গ্রিড, লাইন, টাইন এগুলো সব সলিড করে দিতে পারেন। হরাইজন্টাল গ্রিড ও সলিড হোয়াইট কালার করে দিছি যাতে একেবারে সাদা দেখা যায়। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলেই করতে পারেন, এবং এখানে বিভিন্ন জিনিস আছে, এগুলো একটু পরে আমরা শিখবো বা নেক্সট ক্লাসে শিখবো। এই জিনিসগুলো আমি বন্ধ করে দিই। এটাতে ডিফল্ট ভাবে মনে হয় আরএসআই দেওয়া থাকে, কেটে দিলাম। সো সেম চার্ট কিন্তু এটা, এখানে আর কোনো কিছু করতে হয় না, এটা যেহেতু বাংলাদেশের চার্ট। সো এটা চাইলেই আপনি বাংলাদেশের যে কোনো শেয়ারের নাম লিখবেন, চলে আসবে এখানে। স্কোয়ার ফার্মার নামটাই লিখলাম, সেম, সব চার্ট সেম একই রকম থাকবে। সো এখান থেকে আপনারা পেতে পারেন। আরেকটা পেতে পারেন হচ্ছে লঙ্কা বাংলা থেকে, লঙ্কাবিডি.কম, এখানে গেলে আপনারা পেতে পারেন। এখানে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করে অ্যানালাইসিস টুলে যাবেন, অ্যানালাইসিস টুলে গিয়ে এখানে অ্যাডভান্স চার্টে ক্লিক করবেন। অ্যাডভান্স চার্টে ক্লিক করলে আপনাদের এই ফুল স্ক্রিন মোডে ক্লিক করে আবার হচ্ছে ব্যাক করবেন বা এসকেপ করবেন, কিবোর্ডে চলে আসবে হচ্ছে এই চার্টটা। এইটা দেখেন লাল, সরি, এটা লাল আর আহ, সবুজের বদলে আমি এখানে ইউজ করেছি হচ্ছে কালো আর সাদা। নর্মালি এই জিনিসটা এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ কিভাবে করবেন সেই জিনিসটাও খুব ইজি। আপনারা চাইলে এখানে এই ক্যান্ডেলের কালার গুলো সাদা আর কালো আছে, এটা চাইলেই সবুজ করে নিতে পারবেন এখানে। সো এটা খুব ইজি একটা ব্যাপার, এটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সো আমি তিনটা চার্ট দেখালাম, এবং সেই সাথে হচ্ছে ডিএসসি ওয়েবসাইট তো সবাই জানেনই, এখান থেকে আপনারা ইন্ডেক্সের চার্টটা খুব ভালোভাবে দেখতে পারবেন। অনেক সময় এই ইন্ডেক্সের চার্টটাও কাজে লাগে। সো মোটামুটি এই সব জায়গা থেকে আপনারা চার্ট গুলো বের করতে পারবেন। এখানে শুধুমাত্র ইন্ডেক্সের চার্টটা দেখতে পারবেন। এই ইন্ডেক্সের চার্টটা মানে কি, ইন্ডেক্স দিনের শুরুতে কত বা মাঝখান দিয়ে কত হয়েছে এগুলো সবকিছু এখানে দেখা যায়। সো এই জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা, যে ইন্ডেক্সের এই চার্টটা এখান থেকে আমি নর্মালি দেখার চেষ্টা করি, আমরা খুব একটা ভালো ভিউ পাই যে দিনের শুরুতে কেমন ছিল, মাঝখানে কিরকম ছিল, কখন বাড়ছে কখন কমছে, এই জিনিসগুলো খুব ইজিলি বোঝা যায়। বাট যেই চার্টটার কথা আপনাদেরকে এখন বলতেছিলাম, যে tradingview.com, এই চার্টটা হচ্ছে মেইন চার্ট। এরাই হচ্ছে সবাইকে সাপ্লাই দেয়, বাংলাদেশি সব কোম্পানি, ওয়ার্ল্ডের সব কোম্পানিকে তারা চার্ট সাপ্লাই দেয়। এবং তারাই হচ্ছে এই ওয়েবসাইটটা নর্মালি মেক করছে, এবং তারা মেক করে হচ্ছে সবাইকে এই চার্ট গুলা সাপ্লাই দিতে থাকে। ওয়ার্ল্ডের সব কিছু চার্ট আছে এখানে। যেমন এখানে আপনি চাইলেই হচ্ছে অলে যখন দিবেন এখান থেকে আপনারা চাইলে গোল্ডের চার্ট দেখতে পারবেন খুব ইজিলি। গোল্ড কি করতেছে মার্কেটে, গোল্ডের দাম বাড়ার কথা বলতেছে না সবাই। দেখেন গোল্ডের দাম এই যে কতটুকু বেড়ে গেছিল, এই চার্ট থেকেই বুঝে যায়। মানে উপরের দিকে প্রাইস যাচ্ছে মানে হচ্ছে উপরের দিকে ক্যান্ডেল যাচ্ছে মানে প্রাইস বাড়তেছে। এই যে দেখেন গোল্ডের দাম 2024 সালে দেখেন 2560 ডলার ছিল, এখন হয়ে গেছে হচ্ছে 4300 ডলার। এখন আর একটু কমে গেছে, কমে আবার বাড়তেছে। তো এই সব জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। বাট বাংলাদেশের চার্ট দেখার জন্য এই স্টকে সিলেক্ট করবেন, বাংলাদেশের চার্ট চলে আসবে এখানে। বাংলাদেশের চার্টগুলো এখান থেকে এইভাবে খুব ইজিলি আপনারা দেখে ফেলতে পারবেন। সো এই যে এই ওয়েবসাইটটাতে গেলেন, এই ওয়েবসাইটটাতে বিভিন্ন রকমের টুল আছে, এই টুলগুলা নিয়ে আপনাদেরকে স্টাডি করতে হবে। সো এইখানে যখন ক্লিক করবেন, এইখানে হচ্ছে ট্রেন্ড লাইন পাবেন, হরাইজন্টাল লাইন পাবেন। এই দুইটা আপনাদেরকে অনেক কাজে দিবে, এই রেটাও কাজে দিবে। ট্রেন্ড লাইনটা হচ্ছে ধরেন এক লাইন থেকে একে এখানে একটা লাইনের মতো আঁকতে পারবেন, এটাকে আমরা ট্রেন্ড লাইন বলতেছি। আমরা পরে শিখবো যে এই জিনিসগুলা কি। রেতে হচ্ছে এখানে একটা ক্লিক করলে আরেকটা ক্লিক করলে এটা উপরের দিকে চলে যাবে বা নিচের দিকে, যেই দিকে ইচ্ছা অটোমেটিক বেড়ে যাবে। সো এইটা একটা টুল আছে এখানে, এই টুলগুলো আমাদের কাজে লাগবে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য। এটা হচ্ছে হরাইজন্টাল লাইন জাস্ট একটা ক্লিক করলেই আপনার একটা লাইন এখানে দাঁড়ায় যাবে। এই জিনিসটা আপনাদেরকে কাজে লাগবে ইয়ে করার জন্য। তারপরে এই সব জায়গাগুলোতে অনেক ধরনের টুল আছে, এই টুলগুলো আপনারা ইউজ করতে থাকবেন, বুঝার চেষ্টা করবেন। আহ আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখবেন যে এই ইউজ গুলা করা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের এই চ্যানেলটাতেই, মানে সরি, আমাদের হচ্ছে এই কোর্সটাতেই দেখবেন যে খুব ফ্রিকুয়েন্টলি বিভিন্ন টুল ইউজ করা হয়। আপনারা যখন এই ওয়েবসাইটটাতে যাবেন চেষ্টা করবেন এই ওয়েবসাইটের বিভিন্ন টুলের কাজ কি, কিভাবে কাজ করে সেই জিনিসগুলো শেখার জন্য এবং দেখার জন্য। একটা একটা করে শেখাচ্ছে, আপনারা যখন কাজ করতে করতে শিখবেন তখন আপনাদের এই জিনিসটা খুব ভালো মনে থাকবে। এখন যদি বলি দেখা যাবে যে খুব ভালো বুঝতে পারতেছেন না।
সো আমরা মোটামুটি এখন ক্যান্ডেলস্টিক বেসিক যে জিনিসটা সেটার মধ্যে চলে আসছি এবং সেটা মোটামুটি আমরা কভার করে ফেলছি। সো বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক আছে। সো আমরা ক্যান্ডেলস্টিকের একটা বৈশিষ্ট্য দেখছি কি, খুব ভালো একটা ক্যান্ডেলস্টিক দেখলাম, সেটা হচ্ছে অনেক লম্বা লম্বা কয়েকটা ক্যান্ডেলস্টিক দিয়ে শিখলাম। বাট এই ধরনের ক্যান্ডেলস্টিকও পাবেন, ধরেন বডি নাই এটার কোনো, সব হচ্ছে উইক, মানে হচ্ছে যেইখানে প্রাইস স্টার্ট হয়েছিল দিন শেষে সেইখানেই প্রাইস এসে ক্লোজ হয়েছে, কিন্তু দিনের কোনো এক সময় অনেক উপরে উঠছে, দিনের কোনো এক সময় অনেক নিচে গেছে। সো এই জিনিসটা আপনারা খুব ইজিলি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এইখান থেকে আমি একটা চার্ট দেই আপনাদেরকে বুঝার জন্য। এই যে এই দিনের কথাই বিবেচনা করেন, 22 সেপ্টেম্বর 2025 স্কয়ার ফার্মা শেয়ারটা প্রাইস শুরু হয়েছিল 219 টাকাতে, শেষ হয়েছে 219 টাকায়, কিন্তু দিনের কোনো এক সময় উপরে উঠছে, দিনের কোনো এক সময় নিচে গেছে। সো এই ধরনের ক্যান্ডেলকে আমরা বলি হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক। ডোজি ক্যান্ডেলস্টিক নর্মালি হচ্ছে ইনডিসিশন বুঝায়, মানে প্রাইস উপরে যায় কিভাবে, বেশি বাই করলে উপরে যায়, প্রাইস নিচে যায় কিভাবে, বেশি সেল করলে উপরে যায়। তো বায়াররা যখন শক্তিশালী থাকে বা বেশি বাই করে তখন হচ্ছে প্রাইস উপরে যায়, সেলাররা যখন শক্তিশালী থাকে বেশি সেল করে তখন সেলাররা হচ্ছে নিচে যায়। সো এই বায়ার আর সেলারের মধ্যে টানাটানি হয়, এই টানাটানির মধ্যে যে জিতে প্রাইসটা দিন শেষে তার দিকে থাকে। এখন এইখানে যখন ডোজি ক্যান্ডেল তৈরি হয় এটার মানে হচ্ছে বুঝাই এই শেয়ারটার প্রাইস এই দিনে বায়ার সেলারের মধ্যে টানাটানি হয়েছে, কিন্তু কেউ কোনো দিকে নিতে পারে না, এই প্রাইস থেকে যেখানে স্টার্ট হয়েছে সেখানেই শেষ হয়েছে। এই ধরনের টানাটানির পরে এটার একটা রেজাল্ট পাওয়া যায় পরবর্তী দিনগুলোতে, দেখা যায় যে হয় প্রাইস বেড়ে যায় না হয় কমে যায়। এইটার ক্ষেত্রে দেখা গেছে যে প্রাইসটা কমে গেছে। তো এই ধরনের ক্যান্ডেল যখন আসবে তখন প্রাইস গুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এরপরে আরেকটা ক্যান্ডেল হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। হ্যামার ক্যান্ডেলস্টিকটা হাতুড়ির মতো দেখতে, এই যে দেখেন এই জায়গাতে আমরা এখানে দেখাচ্ছি হ্যামার ক্যান্ডেলস্টিকটা। প্রাইস যখন উপর থেকে নিচে যায় তখন যখন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, এরপরে প্রাইসটা উপরের দিকে চলে যায়। আমরা একটা দেখবো, এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করবো যে হ্যামার ক্যান্ডেলস্টিকটা আসলে কি করতেছে, এখানে কিভাবে কাজ করতেছে। সো এই যে এখানে দেখেন একটা ডোজির মতো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা ফুল ডোজি না, বাট তারপরে আমরা এটাকে ডোজি বা আমরা পরবর্তীতে শিখবো আরেকটা ওইটাও বলতে পারি। সো এইখানে যখন আমরা হ্যামার ক্যান্ডেলের কথা বলি, দেখেন এই যে এখানে আমরা একটা হ্যামার ক্যান্ডেল বলতে পারি। হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্যটা কি, উপরের দিকে খুব বেশি থাকবে না, নিচের দিকের প্রাইস বেশি থাকবে, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সো যখন প্রাইস উপর থেকে নিচে আসবে, যখন প্রাইস উপর থেকে নিচে আসবে, আসার পরে যখন এই ধরনের ক্যান্ডেল গুলা তৈরি হবে, ছোট বডির ক্যান্ডেল গুলা তৈরি হবে, নিচের দিকে প্রাইস অনেক বেশি থাকবে কিন্তু প্রাইসটা আবার উপরের দিকে উঠে যাবে। এটার মানেটা কি, যে দেখেন 203 টাকায় প্রাইস স্টার্ট হয়েছে, এরপর অনেক কমে গেছিল, 201 টাকা চলে গেছিল, কিন্তু তারপর আবার প্রাইসটা উপরের দিকে চলে আসছে, আবার 203 টাকায় চলে আসছে। এই জিনিসটা কি বুঝাই যায়, সেলাররা প্রাইসটাকে টাইনা নিচে নামাই ফেলছিল, এরপরে বায়াররা আইসা সেলারদেরকে পরাজিত করে প্রাইসটাকে আবার বাড়ায় ফেলছে। সো এইটা ডিফাইন করে হচ্ছে মার্কেটটা অনেক শক্তিশালী হবে পরবর্তীতে। সো আলটিমেটলি যখন এই ক্যান্ডেল গুলো দেখে কেনা হয় তখন পরবর্তীতে প্রাইস আলটিমেটলি অনেক বেড়ে যায়। দেখেন এখান থেকে কিনছেন, এর পরবর্তীতে প্রাইসটা অনেকটা বেড়ে গেছে। সো এই হ্যামার ক্যান্ডেলস্টিকটা একটা জিনিস, এই ধরনের শুটিং স্টার নামে হ্যামারকে যদি আমি উল্টাই দিই তাহলে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এই ক্যান্ডেলস্টিকটাকে কি ক্যান্ডেল বলে, এই ক্যান্ডেলস্টিকটাকে বলে হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক। এটার এক্সাম্পলও আমি আপনাদেরকে এখন দেখাবো, যে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের ক্যান্ডেলস্টিক আইডেন্টিফাই করে আপনারা কিন্তু ব্যবসাটা ভালোভাবেই করতে পারবেন। সো হ্যামার ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে কি ঘটে দেখেন, আমি এখানে একটা টুল ইউজ করতেছি, এই যে এই ব্রাশ টুলটা। প্রাইস নিচে যাবে, নিচে যাওয়ার পরে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক এখানে তৈরি হবে এই জায়গাগুলোতে, দেন প্রাইসটা উপরের দিকে যাবে। আবার এটাকে কি ক্যান্ডেল বললাম আমরা, শুটিং স্টার ক্যান্ডেলটা যখন হচ্ছে উপরের দিকে প্রাইসটা যাবে, এরপরে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হবে। কোন ধরনের ক্যান্ডেল দেখেন, প্রাইসটা দিন শেষে শুরু হয়েছিল হচ্ছে 220 টাকায়, অনেক বাইরে গেছিল, 221 টাকা চলে গেছিল, কিন্তু আবার কমে 220 টাকায় চলে আসছে। মানে এই উইক বা হচ্ছে লাঠি, যেটা উপরের দিকে লাঠিটা যদি বড় থাকে এবং বডিটা যদি ছোট থাকে, তাহলে এটাকে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক বলবো। এই ধরনের হ্যামার ক্যান্ডেলস্টিক কখন আমার কোন জায়গায় জানা জরুরি, এই হ্যামার ক্যান্ডেলস্টিকটা যখন প্রাইস নিচ থেকে উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে যদি এই ধরনের একটা ক্যান্ডেলস্টিক তৈরি করে তখন প্রাইস আলটিমেটলি নিচের দিকে চলে আসে। এই যে প্রাইসটা আস্তে আস্তে কি করছে, নিচের দিকে চলে আসছে। এখন
একটা জিনিস জানা জরুরি, সেটা হচ্ছে আমি কিন্তু এইখানে একটা আরেকটা ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি। এইখানে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি। কিন্তু এইখানে হ্যামার ক্যান্ডেল স্টিক দেখে তো আমার কাজ নাই। কারণ প্রাইস তো বাড়ছে উপরের দিকে। প্রাইস তো নিচে নামে নাই। সো এইখানে এই কারণে হ্যামার ক্যান্ডেল স্টিকটা দেখা আমার জরুরি না। যখন প্রাইসটা নিচে নামবে, নিচে নামার পরে যদি হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয় তখন আমার প্রাইসটা উপরে উঠবে। সো এই জিনিসগুলা আপনারা একটু দেখবেন। তবে আমি আপনাদেরকে বলি এই জিনিসগুলা কোনো কাজ করে না। একা সিঙ্গেল কোনো কাজ করে না। এইগুলা হচ্ছে অনেকগুলা জিনিস নিয়ে যখন আপনি কাজ করবেন, পরবর্তীতে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানবেন, ট্রেন্ড লাইন সম্পর্কে জানবেন, মুভিং এভারেজ সম্পর্কে জানবেন, যখন হচ্ছে প্যাটার্ন সম্পর্কে জানবেন, কাপেন অনেক ধরনের জিনিস আছে আমরা পরবর্তীতে জানবো। সেই জিনিসগুলোর উপর বেস করে আপনি যখন ট্রেড নিতে যাবেন এবং দেখবেন যে এই ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন আপনি একটা ডিসিশন পাবেন। মানে এই জিনিসটা আপনাকে ওই ডিসিশনে যেতে হেল্প করবে। এই কারণে এই জিনিসগুলা শিখা। তো এইটা হচ্ছে আমাদের এই ৩টা ডিফারেন্ট টাইপের ক্যান্ডেলস্টিক আছে। এটা আমরা জানলাম। এরপরে হচ্ছে আরো ৩টা ডিফারেন্ট টাইপের ক্যান্ডেলস্টিক আছে। একটা হচ্ছে বুলিশ এনগালফিং, এখানে ছবি দেওয়া আছে। বেয়ারিশ এনগালফিং, এখানে ছবি দেওয়া আছে। মর্নিং স্টার এই ছবিটা, ইভিনিং স্টার এই ছবিটা। এইটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আপনারা এটা জানবেন। এবং এটা কিভাবে জানবেন? বুলিশ এনগালফিং লিখে ইউটিউবে সার্চ করবেন। এই ধরনের অনেক জিনিস শিখাবে আপনাকে, কিভাবে কি করতে হয় শিখাবে। বেয়ারিশ এনগালফিং লিখে সার্চ দিবেন, মর্নিং স্টার লিখে সার্চ দিবেন, এখানে ইভিনিং স্টার লিখে সার্চ দিবেন। সো এই জিনিসগুলো আপনাদেরকে শিখাই দিবে। এবং এই ছবি দেখলেও আপনারা মোটামুটি বুঝতে পারবেন আসলে কি বুঝাতে চাচ্ছি, কারণ ছবি অনেক সময় হচ্ছে অনেক বড় ভাষা হিসেবে কাজ করে। আমি এখানে ইংলিশে যা লিখছি বা বাংলায় যা বলবো, সেটা হচ্ছে আপনি যখন ছবি দেখবেন তখন মোটামুটি বুঝে যাবেন যে আসলে এখানে কি বুঝাতে চাচ্ছি। বাট এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে পরবর্তীতে। এই জিনিসগুলা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন। তবে এই জিনিসগুলা জানা জরুরি, এই কয়েকটা জিনিস অ্যাটলিস্ট। আরো অনেক 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 ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে, বাট এই কয়েকটা ক্যান্ডেল প্যাটার্ন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, জানা জরুরি আপনাদের। এইগুলা জেনে রাখবেন এবং এইগুলো একটা সময় আমাদেরকে আমাদের ডিসিশন মেক করতে অনেক হেল্প করবে। সো আমি এই জিনিসটা আর টাচ করতেছি না। নেক্সট ক্লাসে আপনাদের এই জিনিসগুলোর উপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জানাবেন, এবং আপনারা চেষ্টা করবেন চার্টে এই ধরনের প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করতে, কোথায় এই ধরনের প্যাটার্ন আছে। দেখেন এখানে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটার নাম কি? এই প্যাটার্নটার নাম হচ্ছে ইভিনিং স্টার, না সরি, মর্নিং স্টার। মর্নিং স্টার হচ্ছে প্রাইস নামবে, তারপরে এখানে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। প্রাইস নামবে, নামার পরে একটা ডোজির মতো ক্যান্ডেল হবে, বাম পাশে থাকবে বড় একটা ক্যান্ডেল, ডান পাশে থাকবে হচ্ছে আরেকটা গ্রিন ক্যান্ডেল উপরের দিকে। সো এই প্যাটার্নটা যখন আমি পাবো, এই 3টা ক্যান্ডেলস্টিক নিয়ে যখন আমি এই 3 টাইপের ক্যান্ডেলস্টিক যখন একসাথে দেখতে পাবো, প্রাইস নামার পরে, প্রাইস নামছে, মাঝখানে একটা ডোজি বা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এরপর আবার প্রাইস উপরের দিকে উঠছে। এই 3টা ক্যান্ডেলস্টিক দেখার পরে পরবর্তী দিন আমি যদি এখানে কিনি, তাহলে প্রাইসটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। দেখেন প্রাইসটা এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে গেছে। তো এই 3টা প্যাটার্ন খুব হেল্প করে মার্কেটের মার্কেটের বটম আইডেন্টিফাই করার জন্য এই 3টা প্যাটার্ন খুব হেল্প করে। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে আপনাকে প্রাইসটা নিচে নামতে হবে। দেখেন আমাদের এটা বাংলাদেশের ইন্ডেক্সটা হচ্ছে নিচে নেমে গেছে। আজকের দিনে একটা ডোজি টাইপের মতো ক্যান্ডেল তৈরি করছে, দেখেন এটা ডোজি টাইপের, বাট পারফেক্ট হয় নাই, চেরি পিক এক্সাম্পল না এটা। পরবর্তী দিন যদি আমি দেখি মার্কেটটা হচ্ছে এখানে এরকম একটা সবুজ ক্যান্ডেল তৈরি করতেছে, তারপরের দিন থেকে আমি বুঝে যাব মার্কেটটা আবার এইদিকে উপরে উঠবে। সো এইভাবে আমরা মার্কেট প্রেডিক্ট করি। সো এই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শিখায় যে কিভাবে মার্কেট প্রেডিক্ট করতে হয়। অনেক কথা বলে ফেলতেছি এবং আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে, বাট আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন শিখে রাখার জন্য এবং পরবর্তীতে এই ভিডিওগুলো আবার দেখার চেষ্টা করবেন, বারবার দেখার চেষ্টা করবেন। আপনাদের আহ, এটাকে একটা কোর্স হিসেবে নিতে হবে। আপনাদেরকে কোর্স বলতে হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে, জানতে হবে, কাজ করতে হবে এই জিনিসটার উপরে। তাহলে আপনারা বুঝতে পারবেন। সত্যি বলতে আপনি যদি হঠাৎ করে আসেন এখানে দেখে দেখে সবকিছু শিখে ফেলবেন, এটা হবে না। আপনি চাইলেও এই জিনিসটা পারবেন না। আপনাকে মিনিমাম 3 মাস এই জিনিসগুলা নিয়ে প্র্যাকটিস করতে হবে। 3 মাস প্র্যাকটিস করার পরে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন, তারপরে আরো জানার চেষ্টা করবেন। অনেক টপিক আছে, এই কোর্সের বাইরে অনেক টপিক থাকবে, সেই জিনিসগুলো আপনার জানার চেষ্টা করতে হবে তখন। বাট বেসিক টু অ্যাডভান্স যেই জিনিসগুলো আমরা শিখাবো, সেই জিনিসগুলো দিয়ে আপনি মোটামুটি লেভেলে
মার্কেটে এন্ট্রি নিতে পারবেন এবং আপনার পুঁজিটা বাঁচাইতে পারবেন। বাট 3 দিনের ক্লাসে আপনাকে কিন্তু আমি হচ্ছে একেবারে ডক্টরেট করাই ফেলতে পারবো না, বা এত কিছু জানাইতেও পারবো না, এত টাইমও পাবো না। বাট এটা আপনাদের 3 মাস এই যেই জিনিসগুলো এখানে লেখা থাকবে, ইউটিউব, গুগল সার্চ দিবেন, এই ভিডিওগুলো বারবার দেখতে থাকবেন এবং প্রত্যেকটা টপিক রিওয়াইন্ড করে করে দেখতে থাকবেন, এবং একটা সময় গিয়ে আপনি প্র্যাকটিস করতে করতে 3 মাস পরে মোটামুটি একটা লেভেলে যাবেন, এবং তখন আপনি মার্কেটে খুব ভালোভাবে এন্ট্রি নিতে পারবেন। আপনি এই কোর্সটা করেই যে মার্কেটে এন্ট্রি নিয়ে এই অ্যানালাইসিস দিয়ে অনেক কিছু করে ফেলবেন, এটার সম্ভাবনা 90% কম। মানে মাত্র 10% সম্ভাবনা থাকবে এটা। সো এই কথাটা জানানো জরুরি, এই কারণে জানালাম। এবং আপনারা চেষ্টা করবেন যত বেশি সম্ভব পড়াশোনা করার জন্য, মিনিমাম দিনে 1 ঘন্টা করে হলেও টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানার জন্য। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে, এই জ্ঞানটা সবার আছে, সবার আছে এই জ্ঞানটা। আর টেকনিক্যাল অ্যানালাইসিস এর জ্ঞান বা নলেজটা নাই, মানে হাতে গোনা কয়েকজন মানুষের আছে, বাংলাদেশের মার্কেটে তো নাই। দেখা যায় শুধুমাত্র যারা মিউচুয়াল ফান্ড চালায়, যারা অ্যাসেট ম্যানেজ করে, তাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিস এর জ্ঞান আছে। বাট আপনার আপনার শেয়ার মার্কেটে 100 জনের মধ্যে 90 জন হচ্ছে টাকা হারায়, আর 10 জন সেই টাকাটা কামায়। যারা 10 জন কামায়, তারা 90 জনের টাকাটা নিয়ে যায় তাদের কাছে। আপনাকে এই 10 জন বা 5 জনের মধ্যে থাকতে হবে, আর এটা থাকার জন্য আপনাকে এরকম নলেজ রাখা দরকার যে জিনিসটা সবাই জানে না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এই নলেজ, মানে এই ইনফরমেশন গুলো সবার আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে আছে। আমি আপনাকে এখানে দেখাই দিব যে কিভাবে আপনি এত কিছু না করে শুধুমাত্র আপনি একটা জিনিস ক্লিক করবেন যে এই বাংলাদেশের মার্কেটে 10% ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলা, বা হচ্ছে বাংলাদেশের মার্কেটে বিগত বছর সবচেয়ে বেশি ডিভিডেন্ড ইল্ড কোন কোম্পানি দিছে, সেই কোম্পানির কোনটার প্রাইস বর্তমানে ভালো লেভেলে আছে, কোনটা কিনতে পারবো, এই জিনিসগুলা জাস্ট ক্লিকে দেখা যাবে। সো এটা খুব ইজি, মানে এই জিনিসগুলো সবার অ্যাভেলেবেল থাকে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা আপনাকে, আপনি পড়ায় খাওয়ানোর পরেও দেখা যাবে যে এই জিনিসটা ইমপ্লিকেশন করতে পারে না মার্কেটে গিয়ে ম্যাক্সিমাম মানুষজন, এবং তারা ভুল করে এবং তারা ইমোশন নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণে ভুল করে, এবং ভুল করে তারা অনেক লসের মধ্যে পড়ে যায়। সো আপনাকে অবশ্যই অনেক বেশি শিখতে হবে, এবং এই শিখার পরে আপনি ওই 10% মানুষের মধ্যে থাকবেন যারা মার্কেট থেকে টাকা বানায়। আর যতই বলি না কেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মাধ্যমে অনেক টাকা বানায় ফেলে মানুষ, আলটিমেটলি আপনি দেখেন অনেকে অনেক লসে আছে, খুব বেশি লাভে হয়তো খুব কম মানুষই আছে। তো টাকা বানাইতে পারে না, এ ব্যাপারটা এরকম না, খুব কম থাকে সেই মানুষটা। যদি 8% মানুষ হচ্ছে, মানে 100 জনের মধ্যে 90 জন তো লস করে, 8% মানুষ যদি লাভ করে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে, 2% মানুষ লাভ করে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মাধ্যমে। এইটা একটা জাস্ট রেশিও হিসেবে বললাম আমি। আর এখন নতুন একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে কোম্পানি পিক করা, আর টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে হচ্ছে কখন কিনবো সেই কোম্পানিটা সেটা দেখা। সো আপনার মোটামুটি দুইটা জ্ঞানই আছে। সো আপনি 10% মানুষের মধ্যে অনেক হাই চান্স থাকবে ঢুকার। সো চেষ্টা করবেন জানার জন্য। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাকে 3 মাস পড়াশোনা করতে হবে। সরি টু সে, এই ক্লাস করে শুধুমাত্র নয়, মানে 3 সাড়ে 3 ঘন্টা বা 4 ঘন্টার ক্লাস করে আপনার ফুল জিনিস আপনি জানতে পারবেন না। আপনাকে যেই ম্যাটেরিয়াল দেওয়া হবে সেই ম্যাটেরিয়ালের উপর বেস করে অনেক পড়াশোনা করতে হবে। আমরা অনেক কথা বলে ফেলছি, এখন আমরা পরবর্তী টপিকটাতে যাব। আমরা এরপরে হচ্ছে মার্কেট কনটেক্সট আমি মোটামুটি বুঝাইছি যে কখন কিনতে হয়। ধরেন হ্যামার ক্যান্ডেল যখন প্রাইস উপর থেকে নিচে আসে, যখন হ্যামার ক্যান্ডেল হয় তখন প্রাইস উপরে যায়, কিন্তু প্রাইস উপরে গেছে ওইখানে হ্যামার ক্যান্ডেল হয়েছে, তখন কিন্তু প্রাইস নিচে আসবে না। হ্যামার ক্যান্ডেল তখনই হয় যখন প্রাইসটা উপর থেকে নিচে আসে, তারপর একটা হ্যামার ক্যান্ডেল হয়, তারপরে উপরের দিকে যায়। ঠিক একইভাবে হচ্ছে আহ শুটিং স্টার ক্যান্ডেল উপরে হয়, তারপরে নিচে চলে আসে। এটা এইটাই, এটাকে বলা হচ্ছে মার্কেট কনটেক্সট। যে মার্কেট একটা ক্যান্ডেল তৈরি হবে, কিন্তু এর আগে আপনাকে দেখতে হবে মার্কেটটা কি পজিশনে ছিল, প্রাইস কি উপর থেকে নিচে নামছে না প্রাইস নিচ থেকে উপরে উঠছে। এই জিনিসটার উপর বেস করে আপনি ডিসিশন নিতে পারবেন। ওকে, আমরা এখন এইটা কোন কোন জায়গা থেকে আমরা স্টক চার্ট গুলো দেখতে পারবো, আমি কিন্তু আপনাদেরকে খুব, মানে একটার মধ্যেই খুব সুন্দরভাবে দেখাই দিছি এক্সাম্পল দিয়ে। ট্রেডিং ভিউ, লঙ্কা বাংলা, স্টক নাও, ডিএসি ওয়েবসাইট, এইগুলাতে আমরা চার্ট দেখতে পারবো, এবং খুব ইজিলি আপনারা এই জিনিসটা বুঝে যাওয়ার কথা এতক্ষণ।
এবং এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমাদের মাত্র 10 মিনিট সময় আছে, অথচ এটার জন্য লাগতে হচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা, যতক্ষণ পারা যায় ততক্ষণ সময় লাগতো এটা। মানে এই জিনিসটা এরকম, আমাকে যদি 3 ঘন্টা লেকচার দিতে হয়, আমি পানি খাবো আর লেকচার দিতে থাকবো, এরকম হবে আমার, কারণ এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট। বাট তারপরেও আপনাদেরকে যতটা সময় এক্সট্রা নেওয়া যায় আমি দেখানোর চেষ্টা করবো সাপোর্ট রেজিস্ট্যান্সটা। সরি, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা এখানে জাস্ট আমি একটু বলে নেই যে জিনিসটা কি। সাপোর্ট জিনিসটা কি? সাপোর্ট জিনিসটা হচ্ছে এইরকম একটা প্রাইস লেভেল যেই প্রাইসে আসলে শেয়ারের দাম আর নিচে নামে না, দামটা বেড়ে যায়। রেজিস্ট্যান্স জিনিসটা কি? এরকম একটা প্রাইস লেভেল যেখানে শেয়ারের দামটা আসার পরে প্রাইস আর উপরের দিকে যায় না, নিচে পড়ে যায়। সো খুব ইজি জিনিস, দেখেন দুইটা, একটা প্রাইস লেভেলে আসলে আর নিচে যাবে না, বাইরে যাবে। আরেকটা হচ্ছে একটা প্রাইস লেভেলে আসলে আর উপরে যাবে না, নিচে নেমে যাবে। সো এই লেভেল দুইটা যদি জানতে পারেন আপনার সুবিধাটা কিভাবে হয়। আপনি যদি জানেন কোন লেভেলে আসার পরে প্রাইসটা নিচে নামবে না, এখান থেকে বাড়বে, সেই লেভেলে যদি আপনি কিনেন শেয়ার, তাহলে আপনি পরবর্তীতে কয়েকদিন পরেই দেখবেন আপনি প্রফিটে আছেন। এবং যেই লেভেলে গেলে ওই শেয়ারটার দাম বাড়বে, আর বাড়বে না, ওইখান থেকে নিচে নেমে যাবে, সেই লেভেলে গিয়ে যদি আপনি বিক্রি করে দিতে পারেন, তাহলে আপনার কত ভালো। দেখেন যে আপনি প্রফিট নিলেন, এরপরে বের হয়ে গেলেন, খুব অল্প সময় শেয়ারটা ধরে রাখলেন। ফান্ডামেন্টাল অ্যানালিস্টের মতো 5 বছর 10 বছর ধরে শেয়ার ধরে রাখতে হইতেছে না। এবং আপনি এই টাকাটা বের করে অন্য একটা জায়গায়, অন্য একটা কোম্পানি কিনলেন, একইভাবে সাপোর্টে কিনলেন, রেজিস্ট্যান্সে বিক্রি করলেন, বের হয়ে গেলেন। আপনি টাকাটা সার্কুলেট করতে থাকলেন, যত সার্কুলেট করতেছেন তত প্রফিট করতেছেন, তত বের হয়ে যাচ্ছেন। অনেক রিস্কও আছে, বাট তারপরে অনেক ইজি বোঝানোর জন্য বলতেছি। এই জিনিসটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। এবং এখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কি জানবো? আমরা জানবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এবং এইটা কিভাবে কারেক্টলি আইডেন্টিফাই করতে হয় সাপোর্ট রেজিস্ট্যান্সটা, এবং কোনটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, কোনটা হচ্ছে উইক সাপোর্ট, এই জিনিসগুলো জানার চেষ্টা করব। এবং কিভাবে দেখবো যে সাপোর্ট যখন ভেঙে যায়, যখন একটা প্রাইস সাপোর্টে আসার পরে উপরে যাওয়ার কথা ছিল কিন্তু উপরে না গিয়ে নিচে চলে যায়, তখন এই সাপোর্টটাই হয়ে যায় হচ্ছে রেজিস্ট্যান্স। যখন প্রাইসটা নিচ থেকে আবার উপরে উঠতে চায়, তখন এই লাইনটা তাকে উপরে উঠতে দেয় না, বাধা দেয়। এই জিনিসটা জানবো। এবং অনেক সময় দেখা যায় সাপোর্ট ভেঙে আবার উপরে উঠে যায়, এটাকে বলি আমরা হচ্ছে ফলস ব্রেকআউট। এই জিনিসগুলো জানবো। আমি এত ডিটেইল না, আমি আপনাদেরকে এখন একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, যাতে কেতাবি ভাষায় না, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আপনারা বুঝতে পারেন। শুরু করি আমাদের স্কয়ার ফার্মা দিয়ে। বাংলাদেশের শেয়ার গুলাতে টেকনিক্যাল অ্যানালাইসিস অনেকে বলে কাজ করে না, তবে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মোটামুটি বেশ ভালোভাবে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। সো দেখেন, এই স্কয়ার ফার্মা শেয়ারটা আপনি বের করছেন, এখানে বের করার পরে প্রাইসটা কত আছে দেখবেন, 211-তে আছে। তো আপনি কেনার চেষ্টা করবেন, কোথায় কিনবেন কোথায় বিক্রি করবেন সেই জিনিসটা আমরা এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিয়ে বুঝবো। মানে এই চার্টটা ওপেন করার পরেই আপনি মাউসের কার্সার দিয়ে জুম ইন জুম আউট করে নিবেন, অনেক পিছনের ডাটা দেখার চেষ্টা করবেন। দেখেন আগের ক্লাসগুলোতে এগুলা পড়ানো হয়েছে, এগুলা আহ, আমি এগুলা রিমুভ ড্রয়িং দিয়ে দিই, রাইট ক্লিক করে রিমুভ ড্রয়িং দিছি, সবকিছু চলে গেছে আমার এখান থেকে। আচ্ছা, তো এখানে আমরা দেখার চেষ্টা করি, যখন আমি আবারও বলি, প্রথমে আসলেন একটা চার্টে, স্কয়ার ফরম্যাটে আসলেন, এরপরে কার্সার দিয়ে পিছনে নিলেন। এখন আপনার কাছে এই লাইনে যাবেন, এই লাইনে গিয়ে হরাইজন্টাল লাইনটা সিলেক্ট করবেন, এই লাইনটা একটা রাইট ক্লিক করবেন মাউস দিয়ে। এরপরে দেখবেন এখান থেকে কি একটা এই লাইনটা, মানে এই মাউসের কার্সারের ডান বাম পাশে ছড়ানোর পরে এরকম একটা জায়গায় সেট করবেন, যেখানে দেখবেন যে অনেকগুলা লাইন আছে, এবং এই লাইনটা অনেকগুলা লাইনকে খুব সুন্দরভাবে টাচ করতেছে। ব্যাপারটা এরকম যে দেখেন, আমি এই লাইনটাকে এখানে স্থাপন করছি, প্রাইস নিচে গিয়ে আবার উপরে চলে আসছে, আবার ভেঙে গেছে একটা সময়,
ভেঙে যাওয়ার পরে কি হয়েছে, আবার উপরে গেছে, কিন্তু এই যে এই লাইনটা থেকে আবার প্রাইস হ্যালো, হ্যালো, এক্সকিউজ মি, ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মানে আমি মালদ্বীপ থাকি, তো ক্লাসে এখন মাত্র জয়েন হয়েছি। তো ওই সেজন্য প্রথম থেকে তো কিছু বুঝতে পারি নাই। তো আজকে কি ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনি পেয়ে যাবেন ক্লাসটা পরবর্তীতে। মানে এখন তো জয়েন করছি, এখন যাই হোক বুঝতে পারবো, কিন্তু প্রথম দিকটা তো বুঝতে পারি নাই। পেয়ে যাবেন সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি। কন্টিনিউ করেন। আচ্ছা, আমাদের এখন হচ্ছে সো এই যে এই লাইনটা আমি ড্র করলাম, এই লাইনটা যে ড্র করলাম আমি, কেন ড্র করলাম? কারণ আমি এখানে দেখতে পাইছি এই লাইনটাকে সহজে ভাঙে না, বা ভাঙলেও উপরের দিকে চলে যায়, আর ভাঙলে যদি নিচে চলে যায় তখন আর সহজে উপরের দিকে উঠতে পারে না। সো এই লাইনটা ড্র করার জন্য একেবারে যে এই লাইনের নিচের মাথায় হইতে হবে এরকম না, চেষ্টা করবেন যতগুলা ক্যান্ডেল নেওয়া যায়, যতগুলা ক্যান্ডেলের টাচ পয়েন্ট গুলা নেওয়া যায়, যত বেশি টাচ পয়েন্ট নিতে পারবেন তত বেশি আপনার এই লাইনটা শক্তিশালী হবে। এইটাকে আমি বলতেছি কি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন বলতেছি এটাকে। ঠিক একইভাবে আমি যদি আরেকটা লাইন, বর্তমান প্রাইস 211 টাকা আছে, এই 211 টাকার উপরে আরেকটা লাইন ড্র করি, আরেকটা লাইন যদি ড্র করি এখানে, তাহলে আপনারা দেখতে পারতেছেন 249 বা 250 টাকায় একটা লাইন পাইছি আমি, যেই লাইনটা প্রাইসটা ওই লাইনের উপরে আর যাইতে পারতেছে না। দেখেন, ওই লাইনের উপরে যাইতে পারতেছে না, এই লাইন থেকে বারবার নিচে চলে আসতেছে, এই লাইনের ঠিক কাছাকাছি থেকে নিচে চলে আসতেছে। এই লাইনটা ভেঙে উপরে গেছিল, তারপরে আবার এই লাইন থেকে নিচে আসার পরে আর নিচে যাইতে পারে না, উপরের দিকে চলে গেছে। কিন্তু এই যে একেবারে যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো একেবারে নিচ পর্যন্ত আপনি এইভাবে ডিফাইন করতে পারবেন না। এটা একটা শুধুমাত্র লাইন হিসেবে আমি আঁকলাম, এবং এই লাইনগুলো অনেক সময় দেখা যায় জোন হিসেবে কাজ করে। ব্যাপারটা এইরকম, মানে একটা লাইন আর একটা হচ্ছে জোন হিসেবে থাকবে। মানে আমি যদি এখানে দুইটা লাইন আঁকি, তাইলে দেখা যাবে যে প্রাইসটা এইটুকুর মধ্যে আসলে উপরের দিকে চলে যায়। নর্মালি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে থাকে, বাট চার্টটাকে পরিষ্কার রাখার জন্য আমরা একটা লাইনই আঁকবো। দেখেন, যখন এই জোনটা কিন্তু অনেক ভালো কাজ করতেছে, এই জোনের উপর থেকে নিচে চলে আসতেছে, উপর থেকে নিচে চলে আসতেছে, উপর থেকে নিচে চলে আসতেছে, দেখেন কতবার উপর থেকে নিচে চলে আসতেছে। এবং এই জোনটা যখন ব্রেকআউট করছে তখন আবার এই জোন থেকে বাউন্স করে উপরের দিকে চলে গেছে। সো এই লাইনটা আমি একটা লাইনে এখানে আঁকতেছি যাতে বুঝার সুবিধা হয়। সো এইটাই হচ্ছে মেজর যেই লাইনগুলো দেখা যায়, মানে আপনি জুম আউট করার পরে যখন একটা লাইন দেখা যাবে, মানে চোখে দেখতেছেন, মনে হচ্ছে যে এই এই লেভেলটার উপরে আর যাইতে পারতেছে না, কষ্ট হইতেছে শেয়ারটার, এইটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। সো যখন প্রাইসটা কততে আছে, 211 টাকায় আছে, যখন প্রাইসটা এই নিচে আসবে এটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে, যখন প্রাইসটা এখান থেকে উপরে যাবে তখন হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো আপনার যে 211 টাকা এখন বর্তমানে আছে, আপনি স্কয়ার ফার্মার শেয়ারটা যদি আপনার এখন 211 টাকা থেকে আরেকটু নিচে আসে, 200 টাকায় আসে, 201 টাকায় আসে, তখন আপনি শেয়ারটা কিনবেন। এরপরে বিক্রি করবেন কোথায়, 250 টাকায় গেলে আবার বিক্রি করে দিবেন, যতদিন লাগে। বাট এইটা হচ্ছে মোটামুটি একটা জোন বা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। এখানে একটা নিচেরটা। প্রশ্ন করতেছিলাম ভাইয়া, জি। একটা প্রশ্ন করি ভাইয়া, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স যে লাইনটা আমরা উপরে দিছিলাম এখানে ড্রর মধ্যে, রেজিস্ট্যান্স লাইনের মানে এখানে কতগুলা হাইস্ট রেটটা ধরবো নাকি অনেকগুলা ক্যান্ডেলকে টাচ করে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট তৈরি করবো এখানে? ভাই আমি কি বুঝতে পারছি কি বলছি? হ্যাঁ, ওপরের যে লাইনটা দেখেন হ্যাঁ হ্যাঁ, আপনি, উপরের লাইনটার কথা বলতেছিলাম, এটা আমি কোথায় রাখবো, মানে কোন জায়গায় এই রাখলে যে এটা সেফ জোন? আমরা আস্তে আস্তে আরো বুঝতে পারবো। ধরেন আমি এইখানেও কিন্তু রাখতে পারতাম, দেখেন এইখানেও কিন্তু আছে, এখানেও অনেকগুলো টাচ করতেছে না, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেটাই। এখানে অনেকগুলো টাচ করতেছেন, কোন জায়গায় রাখবেন এটা হচ্ছে আপনার মোস্ট অবভিয়াস যেই জিনিসটা মনে হবে, যেই জিনিসটা অনেক শক্ত মনে হবে সেই জিনিসটাতে রাখবেন। এই লাইনটা দেখেন, এই লাইনটা কিন্তু বারবার ভাঙাচুরা করছে, বারবার ভেঙে গেছে, এই লাইনটা বারবার ভাঙছে। এই লাইনটা দেখেন এইখানে এসে বারবার ভাঙাচুরা হয়েছে, বাট কিছু কিছু জায়গায় সাপোর্টও, মানে কিছু কিছু জায়গায় এটা কাজও করছে। দেখেন এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে রিসেন্টলি, তারপর হচ্ছে এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে। মানে এটা হচ্ছে আপনাদের, মানে এটার কোনো সূত্র নাই, কিন্তু এটা হচ্ছে আপনাদের বারবার এক্সারসাইজ করতে করতে, পিছনের আচ্ছা, ডাটা দেখতে দেখতে টাইম আপনার ফ্রেমটা বুঝতে কেমন হবে যে হবে ভাইয়া? কোন জায়গায়
করতে পারবেন আপনি। এই যে আপনার উপরের লাইনটা হচ্ছে মেজর সাপোর্ট বা মেজর রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলবো মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। আর এই যে সেকেন্ড লাইনটা, এটাকে আমরা বলবো হচ্ছে মাইনর, মানে কম শক্তিশালী সাপোর্ট। ভাইয়া আপনার মাইক মিউট হয়ে গেছে ভাইয়া, আপনার স্পিকার মিউট করা। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এইখানে যে জিনিসটা এখন দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আঁকবো, এটা তো মানে আমি শুধুমাত্র স্কোয়ার ফরম্যাটে আঁকছি। আপনাদের জন্য এখন গ্রামীণ ফোনেরটা দেখানোর চেষ্টা করি। চলেন গ্রামীণ ফোনে আমরা কিভাবে ড্র করতে পারি কিন্তু এই ভাইয়া সময়টা লাইনগুলা। কি, সময়টা কি ব্যাপার কিনা ভাইয়া, মানে কত সময়ের গ্রাফটা দেখা ভালো, বা কতটুকু সময় নেওয়া যায় আর কি? কারণ গ্রাফটা কি 6 মাসের, 1 বছরের, নাকি 1 মাসের দেখলে হবে? না, আপনি আপনি যখন এই জুম আউট করতে থাকবেন, দেখেন আমি তো 17 সাল পর্যন্ত চলে আসছি। যত বেশি সময় নেওয়া যায়, তবে শক্তিশালী হচ্ছে কাছাকাছি সময়ের যেগুলো, সেগুলো শক্তিশালী থাকে। তবে আপনার এই সাপোর্ট রেজিস্ট্যান্স নর্মালি 4-5 বছরের নিয়ে তারপরে দেখতে হয় ওকে। নর্মালি। তো এখানে আমরা জিপিতে কি দেখতে পাচ্ছি, দেখেন জিপিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মোস্ট অবভিয়াস কোনটা, এই যে এই লাইনটা খুব শক্তিশালী কাজ করতেছে। এই লাইনটা মনে হচ্ছে 386 টাকা লাইনটা, প্রাইস বর্তমানে অনেক নিচে আছে, 277 টাকায় আছে। এটার সাপোর্টটা কোথায় সেটা আমরা দেখার চেষ্টা করি। সাপোর্ট কোথায় দেখতে পারি আমরা? এইখানে একটা সাপোর্ট ছিল 287 টাকাতে, এই সাপোর্ট ভেঙে গেছে, ভেঙে গেছে। এখন নেক্সট পরবর্তী সাপোর্ট কোথায় হইতে পারে? গাড়িটা নিয়ে আগে। আচ্ছা, পরবর্তী সাপোর্ট কোথায় হইতে পারে? পরবর্তী সাপোর্টটা হয়তো এই জায়গাতে আমরা পেতে পারি। আমি কেন এইখানে আঁকলাম, দেখেন এইখানে আপনি যে একেবারে পারফেক্টলি সবকিছু আঁকতে পারবেন বা ডিফাইন করতে পারবেন এরকম না। এই লাইনটাকে ভাঙাচোরা হয়েছে, নিচে গেছে, আবার উপরে গেছে, আবার নিচে গেছে, উপরে গেছে, কিন্তু এইখানে দেখেন অনেক দিন এই শেয়ারটা এখানে ছিল। তারপরে হচ্ছে দেখেন এখানে এসে এই লাইন বরাবর বেশ কিছুদিন ছিল, নিচে গেছে, আবার উপরে উঠছে। এটা কিন্তু খুব ভালো হয়েছে আঁকা তা বলবো না, বাট আগের দিনগুলোতে দেখেন, অনেক পিছনের দিকের দিনগুলোতে এইখানে টাচ করছে, এইখান থেকে ভাঙে আবার উপরে উঠছে। সো মোটামুটি মোরলেস বলা যায় যে এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। সো বর্তমানে প্রাইসটা কিন্তু জিপি শেয়ারের প্রাইস যে আছে, জিপি শেয়ারের প্রাইস কিন্তু সাপোর্ট লাইন ভাঙছে। এইখানে একটা এইখানে একটা সাপোর্ট পেতে পারে। এটা হচ্ছে রিসেন্ট যেই সাপোর্টটা আছে, এইখানে আসলে একটা সাপোর্ট সে পেতে পারে। 200 কত টাকায়, 270 টাকায়, বর্তমানে 277 টাকা আছে। বাট তার মেজর সাপোর্ট যেটা আছে সেটা হচ্ছে 238 টাকা লেভেল। এবং সে যখন এই জিপি শেয়ার যখন উপরে উঠতে থাকবে, তখন এইখানে বাধা পাবে, আবার এইখানে বাধা পাবে। যদি আরো উপরে উঠে তখন এইদিকে যাবে। সো এইভাবে যখন কোন একটা শেয়ার আপনি ওপেন করবেন, তখন আপনি এটা জুম আউট করে দেখে নিবেন যে মোস্ট অবভিয়াস কোন পয়েন্টটা, কোন প্রাইসের উপরে আর যাচ্ছে মনে হচ্ছে না। আপনার আঁকা প্রথমে ভুল হবে, বাট আঁকার সময় মনে রাখবেন যাই আঁকেন না কেন মিনিমাম যাতে 3টা টাচ পয়েন্ট থাকে ওই লাইনে। এই যে একটা টাচ পয়েন্ট আমি এইখানে দেখাইলাম, এইখানে টাচ পয়েন্ট দেখাইলাম, একটু উপরের দিকে গেছে কিন্তু আলটিমেটলি এই যে নিচের জায়গাগুলো অনেক টাচ করছে, এইখানে এইখানে টাচ করছে দেখেন। আমি যদি আরেকটু নিচে আসি তাইলে এখানে আরো ভালোভাবে দেখাইতে পারি, এই যে খুব সুন্দরভাবে কিন্তু এগুলা টাচ করে গেছে। এইভাবে আপনারা কিন্তু চাইলে অ্যাডজাস্টও করতে পারবেন, কোনো সমস্যা নেই এগুলো অ্যাডজাস্ট করার। খুব ইজিলি আপনারা এইভাবে মোস্ট অবভিয়াস জিনিসটা দেখবেন, তারপর হচ্ছে এইভাবে অ্যাডজাস্ট করবেন। অনেকে করে হচ্ছে উইকলি চার্টে প্রথমে দেখে, উইকলি চার্টে দেখে কোন জায়গায়। উইকলি চার্ট দেখলে সুবিধা কি, খুব অল্পতেই অনেকগুলো জায়গা দেখা যায়। আগের একটা ক্যান্ডেল যেমন ছিল একটা দিন, এখন একটা ক্যান্ডেল হচ্ছে একটা সপ্তাহে প্রাইস কতটুকু উঠানামা করছে উইকলি চার্টে, ডাব্লু দিয়ে যেটা দেখাচ্ছে। সো এইখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন। এইটা দেখার পরে এইটাতে এইটা দেখার পরে ডে ডে চার্টে যাবেন। ডে চার্টে যাওয়ার পরে আপনার কাছে
মনে হবে ঠিক আছে আমি একটু উপর নিচে করি, উপর নিচে করে অ্যাডজাস্ট করি, এই লাইনটা অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করে দেখি কি হয়। এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো জিপি শেয়ারের বেলায় কি করতে পারেন, জিপি শেয়ার যদি কেউ অনেক মানে ফান্ডামেন্টাল কেউ কেউ যদি কিনতে চায় তখন কি করবে, সে হয়তো 270 টাকায় কিনতে পারে। এরপরে ধরেন আরো কমে গেল, 238 টাকায় চলে আসলো, যেহেতু জিপি ফান্ডামেন্টাল শেয়ার, সে ধরে রাখলো, সে স্টপ লস নিল না, সে ছাড়লো না, কমে যাওয়ার পরেও 238 টাকায় আরো কিনলো। এরপরে এক সময় দেখা যাবে 285 টাকায় সে যাবেই যাবে, বা 287 টাকায় যাবেই যাবে। তো তখন সে বিক্রি করে দিতে পারে, সে যদি আরো ধরে রাখে আরো উপরে যাবে হয়তো শেয়ারটা। এইভাবে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে সে শেয়ার গুলো কিনতে পারে। এখন ধরেন আরেকটা ফান্ডামেন্টাল শেয়ার আমরা কি দেখতে পারি, ধরেন মেরিকো শেয়ারটাই দেখি। দেখেন মেরিকো শেয়ারটার ইয়েটা কেনা ছিল, মানে করা ছিল আগের ক্লাসগুলোতে। দেখেন এখানে মেরিকো শেয়ারের প্রাইস আছে 2752 টাকাতে। এই শেয়ারটা যদি কখনো এই যে 2600 টাকায় চলে আসে, তখন এই শেয়ারটা যদি কেউ কিনে, তখন দেখা যাবে কি যে এই শেয়ারটা এখান থেকে নিচে নেমে আবার উপরের দিকে চলে যাচ্ছে। এটার মেজর সাপোর্ট কোথায়, মেজর সাপোর্ট হচ্ছে 2420 টাকায়। এই জায়গাটায় আসলে অবশ্যই কিনতে হবে শেয়ারটা, তাইলে দেখা যাবে এখান থেকে আবার বাড়বে, যদি ফান্ডামেন্টাল ঠিক থাকে। যদি কোম্পানিতে আগুন লাগে বা কোনো একটা কারণে ধ্বংস হয়ে যায় কোম্পানি, বা কোনো একটা কারণে সরকারের কোনো বিধি নিষেধের মধ্যে পড়ে, সেইটার ক্ষেত্রে ভিন্ন কথা, বাট কোনো কারণে সে যদি আর 2400 টাকায় চলে আসে তখন আরো কিনতে হবে। সো এইগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, প্রত্যেকটা সাপোর্ট লাইনে কিনে রেজিস্ট্যান্সে বিক্রি করা। তার রেজিস্ট্যান্স এখন কোথায়, বর্তমানে তার রেজিস্ট্যান্স আছে হচ্ছে এই যে 2940 টাকার মধ্যে তার রেজিস্ট্যান্স আছে। কেউ যদি এটা এই 2624 টাকায় বা 25 টাকায় কিনে 2900 টাকায় খুব ইজিলি বিক্রি করতে পারবে এখান থেকে। সো এইভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন একে তারপরে হচ্ছে ইয়ে করতে পারি। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা আঁকাটাই হচ্ছে সবচেয়ে টাফ ব্যাপার, কিভাবে আঁকবেন, কিভাবে একেবারে স্পেসিফিকলি আঁকবেন, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটা শেয়ার, একটা ফালতু শেয়ার নেন। ভাইয়া মিডল্যান্ড ব্যাংকটা দেখুন তো ভাইয়া, মিডল্যান্ড। দেখবো আমরা, ধরেন একটা ফালতু একটা শেয়ার নিলেন, ফালতু একটা শেয়ার নেয়ার পরে আপনি কি করলেন, এই শেয়ার বর্তমানে 16 টাকা 60 পয়সায় আছে। এইটার সাপোর্ট কই আর, অনেক দেখা যাচ্ছে না। আমি উইকলি চার্টে চলে যাই, উইকলি চার্ট থেকে এখন কি দেখতে পাচ্ছি, এই শেয়ারের সাপোর্টটা 16 টাকা 60 পয়সায় একটা সাপোর্ট ছিল, বর্তমানে আরো কমে গেছে মনে হয়, বর্তমানে চলে আসছে 16 টাকা 60 পয়সায়, 16 টাকা 70 পয়সায় সাপোর্ট দেখাইছে। আচ্ছা এনিওয়ে, তো এই যে সাপোর্ট ভেঙে ফেলছে মোটামুটি, এখন যদি উপরের দিকে উঠতে না পারে তাহলে তো শেষ শেয়ারটা। তার মানে এই শেয়ারে আর কোনো ভবিষ্যৎ নাই, আরো নিচে চলে যাবে তখন। কতটুকু নিচে যাবে, 16 টাকা 60 পয়সা ভাঙলে আরো নিচে চলে যাবে, আরেকটা সাপোর্ট পাবে সে 14 টাকা 60 পয়সায়, তখন এখানে চলে আসবে। 14 টাকা 50 পয়সায় যদি কেউ কিনে শেয়ারটা, সে হয়তো এক্সপেক্ট করতে পারে এটা উপরের দিকে চলে যাবে, বাট এর নিচে চলে গেলে কিন্তু মাঠে মারা, মানে আপনার পুঁজি টুজি সব হারাই যাবে। তো এইভাবে আপনি কিনতে পারবেন। ব্যাপারটা এরকম যে আপনাকে কেউ বলতেছে এই জিপিএইচ ইস্পাত বা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকটাই দেখি, যে যিনি বললো মিডল্যান্ড ব্যাংক শেয়ারটা, মিডল্যান্ড ব্যাংক শেয়ারটা বর্তমানে 17 টাকা 50 পয়সায় আছে। 17 টাকা 50 পয়সা, এটা উইকলি চার্ট, উইকলি চার্ট থেকে আমরা এটা একটা সাপোর্ট লাইন দেখার চেষ্টা করি। মিডল্যান্ড ব্যাংকের একটা মেজর সাপোর্ট কোথায় হইতে পারে, মেজর সাপোর্ট তো এটা রেজিস্ট্যান্সটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, 21 টাকায় রেজিস্ট্যান্স ছিল। আর মেজর সাপোর্ট দেখতে পাচ্ছি আমি 15 টাকা 30 পয়সায়, বর্তমানে আছে 17 টাকা 50 পয়সা। আমি এখন ডেইলি চার্টে যাই, ডেইলি চার্টটাতে গিয়ে চার্টটাকে একটু মডিফাই করি, মডিফাই করে ওপর নিচে করে বেশি অবভিয়াস লাইন নেওয়ার চেষ্টা করি। এই লাইনটা যদি আমি নেই তাইলে দেখেন এইখানে বারবার টাচ করছে, এইখানে গ্যাপ দিয়ে নিচে নেমে গেছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, গ্যাপ দিয়ে নিচে নেমে গেছে, এইখানে টাচ করছে, এইখানে নিচে নেমে আবার উপর উঠে গেছে, এইখানেও কয়েকবার টাচ হয়েছে দেখেন, ভাঙছে নিচে নামছে আবার উপরে উঠছে। তো এইটা আমরা ধরতে পারি। আমি কিন্তু ধরেন এইগুলো উপরের দিকে আর এখন ধরার আপাতত কিছু নাই, এইখানে ধরলাম না কেন, এইখানে ধরলাম না কারণ কি, এটা অবভিয়াস লাইন না, এটা বারবার ভাঙছে, এইখানে ভাঙছে, এইখানে ভাঙছে, এইদিকে ভাঙছে, এইদিকে ভাঙছে, এই কারণে এটা আমি ধরি নাই। তো এইভাবে আপনারা
একেবারে মানে খুব ভালোভাবে যে বোঝা যায় এই জিনিসটা দেখার চেষ্টা করবেন। এখন মিডল্যান্ড ব্যাংক ৭৬ টাকা ৫০ পয়সায় আছে, যদি ১৫ টাকা ৩০ পয়সায় আসে তাইলে একটা সাপোর্ট পাবে। এখন সাপোর্টে যদি গিয়ে সে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে তখন আপনি কিনে ফেলবেন, পরবর্তীতে দাম বেড়ে যাবে। সাপোর্টের এখানে গিয়ে যদি আরো ভালো কিছু জিনিস তৈরি করে তখন আপনি মানে আরো আমরা পরবর্তীতে জানবো এই জিনিসগুলো যদি হয় তখন আপনি কিনবেন। এইভাবে আমরা একটার সাথে আরেকটা মিলাবো কিন্তু, ঠিক আছে? দেখেন এই যে রেজিস্ট্যান্স আসছে, পরে কি হয়েছে দেখেন, ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, উপর নিচ থেকে উপরে গেছে, ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, নিচে চলে আসছে। এখানেও দেখেন এই যে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, প্রাইস নিচ থেকে উপরে গেছে, শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, নিচে চলে আসছে। সো কেউ একজন আপনাকে বললো যে মিডল্যান্ড ব্যাংকটা এখন কিনেন, মিডল্যান্ড ব্যাংকটা এখন কিনেন, অনেক ভালো হবে, সামনে অনেক ভালো করবে, আপনি কি এখন কিনবেন? আপনি বলবেন আচ্ছা ঠিক আছে আমি কিনবো, বাট একটু ওয়েট করি, 15 টাকায় আসবে, 15 টাকা, 15 টাকা 10, 15 টাকা 20, 30, এই সব জায়গায় আসলে আমি কেনার চেষ্টা করব। এই সাপোর্ট যদি ভেঙে যায় কখনো, এই সাপোর্ট ভেঙে গেলে সে আরো নিচে চলে যাইতে পারে, তখন কতটুকু নিচে যাবে? 11 টাকা 30 পয়সায় হয়তো চলে যেতে পারবে, কারণ এইখানে কয়েকটা জায়গায় টাচ দেখতে পাচ্ছি আমি। আর এই যে এই লাইনটা 15 টাকা 30 পয়সার যে লাইনটা, এখানে আমি একটা জোন হিসেবে দেখতে পাচ্ছি, দেখেন এই জোনটা যদি আমি হিসাব করি, আমি দাঁড়ান আর জিনিসই আঁকি, এখান থেকে একটা প্যারালাল লাইন নেই, এই প্যারালাল লাইনে আমি একটা জোন আঁকি, তাইলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা এনিওয়ে, এই যে এই জোনটা আঁকছি দেখেন, জোনে খুব ইজিলি বোঝা যাচ্ছে এই লাইনটাতে, এই জোনটার মধ্যে এসে সে কিন্তু অনেক দিন অনেক ওপর মানে আপস এন্ড ডাউন হয়েছে, এই লাইনটাকে বের হইতে পারে নাই। যখন বের হয়েছে তখন এই লাইনে এসেই তারপর উপরের দিকে গেছে, দেখেন কত বড় একটা মুভমেন্ট করছে। এই লাইন থেকে বের এটার হওয়ার পর প্রাইসটা অনেক কত ভাই? উপরে উঠছে, তারপরে প্রাইসটা আবার কত? এখানে আসছে, তারপর উপরের দিকে গেছে দেখেন। তো খুব মেজর একটা লাইন হচ্ছে এই লাইনটা, 15 টাকা থেকে 14 টাকা 30 পয়সা, 15 টাকা 30 থেকে 14 টাকা 30। তো এইখানে আসলে প্রাইস ঘুরে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। বর্তমানে আছে 17 টাকা 50 পয়সা, এইভাবে আপনারা খুব ইজিলি ইয়ে করতে পারেন। এখন আপনাদের কোশ্চেন নিব কিছু, সাপোর্ট রেজিস্ট্যান্স বা যে কোনো বিষয়ের উপর যা যা বললাম সেগুলোর উপর একটু কোশ্চেন নিব, দেখি আপনারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া আমরা এখন যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখলাম, আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি এইভাবে মানে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের লাইন ড্র করি, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের লাইন ড্র করি, ম্যাক্সিমাম কে যদি আমরা টাচ করতে পারি, যেমন আমার শেয়ারটা আপ ট্রেন্ডে আপনাদের বলছেন 3 থেকে 4 বার মিনিমাম টাচ করা লাগবে, হ্যাঁ, সেম ডাউন ট্রেন্ডও সেম হ্যাঁ, সাপোর্টে। তো আমরা যদি ধরেন ভাইয়া এরকম মানে ম্যাক্সিমাম টাচ করে যদি একটা মাঝখানে যেটা রেঞ্জ সিলেক্ট করতে পারি যে এই রেঞ্জে আসলে এই পজিশন আমি কিনবো, এই পজিশন আমি সেল করবো, হ্যাঁ, শুধু এতটুকু থিঙ্কিং থেকে কি বাই সেল করা যাবে কিনা ভাইয়া? হ্যাঁ, অতটুকু থিঙ্কিং দিয়েই বাই সেল করা যাবে, বাট আপনাকে প্রথমে দেখতে হবে যে এই শেয়ারটা সাপোর্টে আসলে ঘুরে কিনা, আর যদি সাপোর্টে আসলে না ঘুরে ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মার্কেটে সমস্যা হচ্ছে 12 মাসের মধ্যে 8 মাস হচ্ছে মার্কেট কমে, তো অনেক সময় দেখা যায় সাপোর্ট ঠিক মতো কাজ করে না, ভেঙে পড়ে যায়। যদি ফান্ডামেন্টাল কোম্পানি হয় তাহলে আপনাকে শেয়ারটা ধরে রাখতে হবে, আর যদি ফান্ডামেন্টাল কোম্পানি না হয় তাহলে শেয়ারটা যদি সাপোর্ট ভেঙে যায় তাহলে ছেড়ে দিতে হবে। আপনি যেই জিনিসটা আইডেন্টিফাই করছেন এটা খুব পারফেক্ট একটা জিনিস, এইটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের মূল বিষয়, যে আপনাকে অবশ্যই এই জোনটা আইডেন্টিফাই করতে হবে। বর্তমানে আছে 100 টাকায় সাপোর্ট, আছে 90 টাকায়, 110 টাকায় রেজিস্ট্যান্স আছে, যখনই 90 টাকায় আসবে আমি কিনবো, 110 টাকায় গেলে বিক্রি করে দিব। এই হ্যাঁ জিনিস জাস্ট বের করতে হবে। এখন ভাইয়া আমি যখন দেখবো যে মানে আমার ট্রেন্ডটা যখন কাজ করে নাই, সাপোজ ধরুন আমি আমার যে ডাউন ট্রেন্ড আছে বা সাপোর্ট লাইন আছে, আমার সাপোর্ট লাইনে আমি বাই করছি, কিন্তু বাই করার পরে এটা সাপোর্ট লাইনে কাজ করে না, সে আরো ডাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে করণীয় কি ভাইয়া? সেই ক্ষেত্রে আপনার এই শেয়ারটা যদি ফান্ডামেন্টাল শেয়ার না হয়, পরবর্তী সাপোর্ট যদি অনেক নিচে হয় তাহলে ছেড়ে দিতে হবে। আর যদি ফান্ডামেন্টাল শেয়ার হয়, মানে ভালো শেয়ার, যে শেয়ারের ব্যবসা ভালো, এবং যদি সাপোর্টটা নিকটে থাকে, ধরেন 15 মানে 10% এর মধ্যে থাকে, তাহলে আপনার এই শেয়ারটা ধরে রাখা উচিত। কারণ মার্কেট ভালো হওয়ার সাথে সাথেই শেয়ারটা ঘুরে যাবে, আবার উপরের দিকে উঠে যাবে। এই যে এই ধরেন যে এই জিনিসটা হয় নর্মালি, যে ধরেন
এইটা তো আমাদের সাপোর্ট লাইন ছিল 15 টাকা 30 পয়সা, এই লাইনটা ভেঙে নিচে গেছে, আবার উপরের দিকে উঠে গেছে। সো যেহেতু মিডল্যান্ড ব্যাংকের ব্যবসাটা তখন ভালো ছিল, ভালো ডিভিডেন্ড দিচ্ছিল, সো এখান থেকে উপরে উঠে গেছে, সমস্যা হয়নি, এই আপনি ধরে রাখলেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা ভেঙে নিচে পড়ে যায়, তখন আর উপরে উঠে না, তখন আপনার এই জিনিসটা ছেড়ে দিতে হবে শেয়ারটা। এটাকে বলে হচ্ছে স্টপ লস। আমরা থার্ড ক্লাসে এই জিনিসটা সম্পর্কে জানবো, থার্ড ক্লাসে এই জিনিসটা জানবো, এবং সেকেন্ড ক্লাসে আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সম্পর্কে জানবো, যে ভাইয়া তাহলে কিভাবে আরেকটা শেয়ার ভাইয়া বুঝছেন উপরের দিকে উঠতেছে, কিভাবে একটা শেয়ার নিচের দিকে যাচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো এই টুল ইউজ করে, সেকেন্ড ক্লাসে জানবো। আপাতত আমরা ক্রোনোলজিক্যালি যাচ্ছি, তো যে এ বি সি ডির পরে একটা লাইন শিখলাম, এরপরে বাক্য গঠন শিখবো, এইভাবে যাওয়ার কারণে একটা একটা করে শিখাচ্ছি আস্তে আস্তে, ভাই আমরা কি জানাচ্ছি। আরেকটা কাজ করতে পারি কিনা ভাই, আমরা কি একাধিক সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন নিতে পারি কিনা? একাধিক সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন বলতে যে জোনের কথাটা বললাম, সেই জোনটা দেখতে পারেন। যেমন আমি আমার মানে মেইন টার্গেটে যেখানে রিস্ক ফ্রি জোন আমি যেটা সিলেক্ট করলাম ওটা তো আমার আছে, পাশাপাশি যদি আমি আরো 1 টাকা নিচে বা 1.5 টাকা 2 টাকা নিচে যদি আরেকটা সাপোর্ট ট্রেন্ড নিই যে এখানে আমি মাস্ট এ পর্যন্ত থাকবো অথবা বের হয়ে যাবো, এরকম কি করা যায় কিনা ভাই? এইটাই হচ্ছে স্টপ লস নামে একটা জিনিস আছে, আমরা এই জিনিসটা শিখবো আস্তে আস্তে, পরবর্তী 3 নাম্বার ক্লাসে এই জিনিসটা শিখবো, যে কিভাবে আপনার সাপোর্ট ভেঙে গেছে আপনি কতটুকু পর্যন্ত ধরে রাখবেন আর কতটুকু গেলে ছেড়ে দিবেন, এই জিনিসটা আমরা জানবো। আর আপনি আপনি যেই আইডিয়াটা করছেন, আইডিয়াটা এটাকে আমরা বলি হচ্ছে স্টপ লস নেওয়া। সো কতটুকু পর্যন্ত আমরা ধরে রাখবো সেই জিনিসটা আমরা থার্ড ক্লাসে জানবো। আরেকজন ইয়ে করেছিলেন, উনি জানাতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আহ, জি। হ্যাঁ, আমি ভাইয়া কি ফরেক্স এর ট্রেডিং করি, তো তো ওই এইগুলা কি এইখানে আপনার এই ক্লাস সম্পর্কে না, মানে আমি একটু জানার ছিল যে ওই ফরেক্সে আমরা যেরকম স্মার্ট মানি কনসেপ্টে কাজ করি, যে আমার এখানে ট্রেন্ড লার্ন হয়েছে, তো 3বার টাচ করার পরে ব্রেকআউট হয়, তো ওই আর কি স্ট্র্যাটেজি নিয়ে যে যদি একটু কিছু বলতেন। স্মার্ট মানি স্ট্র্যাটেজি বা হচ্ছে মানে এটাকে এসএমএ ট্রেন্ড বলে। লাইন, হ্যাঁ, হ্যাঁ, যে আমি ট্রেন্ড লাইন ড্র করছি, করার পরে এখানে ব্রেকআউটের ট্রেড নিতেছি, কারণ এখান থেকে এটা 3বার এই টাচ করার পরে এখানে এটা ব্রেকআউট হইতেছে, যে ফরেক্সে যেটা করি আমি। হ্যাঁ, হ্যাঁ, আপনি অনেক অ্যাডভান্স ইয়ে করতেছেন, যেমন ফরেক্স বা হচ্ছে হ্যাঁ, ক্রিপ্টোতে যেই কাজগুলা হয়, এই কাজগুলা বাংলাদেশের মার্কেটে এইভাবে হয় না। দেখেন, বাংলাদেশের মার্কেটে কোনো ট্রেন্ড লাইনে আঁকা যায় না। আহ, কোনো ট্রেন্ড লাইন ওইভাবে মানে এটা এখানে কি ট্রেন্ড লাইন আঁকবেন, দেখেন উল্টাপাল্টা হয়ে গেছে সবকিছু, ওইভাবে ম্যাচ করে না কোনো কিছু ঠিক মতো। বাংলাদেশের মার্কেটে এই কনসেপ্ট গুলা নিয়ে তেমন কোনো কাজ হয় না। স্মার্ট মানির কনসেপ্টের কাজগুলো বাংলাদেশের মার্কেটে খুবই কম, একটা ট্রেন্ড লাইনে আঁকা যায় না। আপনি যদি ধরেন বিট কয়েনে যান, তাইলে দেখেন যে কি কত সুন্দর হচ্ছে আঁকা যাচ্ছে, ট্রেন্ড লাইন আঁকা যাচ্ছে, কিন্তু এই যে মানে হ্যাঁ, মানে উপরে গেল, তারপরে নিচে চলে আসলো, এখানে মানে রিটেস্ট করে আবার নিচে চলে আসতেছে, খুব ইজিলি পরে বোঝা ব্রেকআউট যাচ্ছে হইছে। ট্রেন্ড লাইন। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি এখানে হচ্ছে স্টপ লস নিয়ে এখানে হচ্ছে ট্রেড নিব, খুব ইজিলি আমি বুঝতে পারতেছি। বাংলাদেশের মার্কেটে এই জিনিস খুঁজেই পাবেন না, এগুলো কোথাও নাই, বা ভালো কোম্পানি শেয়ার ও হোক আর যেই কোম্পানি শেয়ার হোক না কেন। আমরা এখন যেহেতু এই এইখানে যে জিনিসটা, ভাই, এই কোর্সটা ভাইয়া, যেহেতু এক আমরা বাংলাদেশের মার্কেটের জন্য করতেছি, সো আমরা জি এরকম জি, কোনো জিনিস ইনক্লুড করি নাই যে এই জিনিসটা দিয়ে আমি বুঝাবো কিন্তু বাংলাদেশের মার্কেটে কাজ হবে না। ও, আপনি থ্যাংক ইউ আপনি ভাইয়া। তো অলরেডি আপনি তো অলরেডি জানেন, এবং আপনার কাছে এই জিনিসটা খুব বেসিক মনে হতে পারে, বাট তারপরেও এই জিনিসগুলা আবার ঝালাই করে নিতে পারেন এইখান থেকে। আপনার যদি আরেকটু নলেজ আপগ্রেড হয়, নিশ্চয়ই কিছু জি, শুনলে আমার কোনো আইডিয়া শুনলে হয়তো আপনি গ্র্যাব করতে পারবেন, তখন আপনি এই জিনিসগুলো খুব ইজিলি এই ইয়েতে কাজে লাগাইতে পারবেন। মানে হ্যাঁ, বাইরের মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ওইরকম কাজ করে না, বাংলাদেশের মার্কেটে কাজ করে, এক এক মার্কেটে এক এক রকম কাজ করে, জি এক এক ভাইয়া, মার্কেটের ট্রেন্ড এক এক। ভলিউম ভলিউম তারপর ওই আরএসআই, এই দুইটা কিন্তু ইউজ করি আর কি, মোটামুটি এই যে ইসের জন্য। এটাতে ওই যে ল্যাগিং ইন্ডিকেটর প্লাস এই আপনার এই সরি লিডিং ইন্ডিকেটর, দুইটা কম্বাইন করে কাজ করি। এখন এই দুইটা কি এখানে ইউজ করা যাবে? আপনার ভলিউমও তো ল্যাগিং ইন্ডিকেটর, আরএসআইও তো ল্যাগিং ইন্ডিকেটর, লিডিং ইন্ডিকেটর কোনটা ইউজ করেন আপনি? না মানে লিডিং বলতে গেলে যে আপনার আমি আরএসআই টাই আর কি লিডিং হিসেবে কাজ করি।
আরএসআই টা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। আরএসআই অনেক পরে কনফার্মেশন দেয় অনেক কিছু করার। আহ, আপনার লিডিং ইন্ডিকেটর নিয়ে যদি কাজ করতে চান, জাস্ট একটু মাথায় রাখেন যে এডিএক্স টা লিডিং ইন্ডিকেটর, ইচিমোকু ক্লাউড, তারপর হচ্ছে বোলিঙ্গার ব্যান্ড, এগুলো হচ্ছে লিডিং ইন্ডিকেটর। তবে ভাই একটা জিনিস বারবার মানে আমার এই 15 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখছি অল ইন্ডিকেটরস আর বুলশিট এক্সেপ্ট হুম। মুভিং অ্যাভারেজ। মুভিং জি জি অ্যাভারেজ জি। ভাবে কোনো ইন্ডিকেটর কোনো কিছু কোনো মার্কেটে কনস্ট্যান্ট না, এক না না সময় না, লেভেল দিবে আই আরেক এগ্রি সময়। আই এগ্রি। আচ্ছা, এনিওয়ে আপনি ক্লাস করতে থাকেন, হয়তো কিছু জিনিস থাকতে পারে জানতে পারবেন, জি জি জি। এক্সেপশন হয়তো থাকবে। আপনার আপনার যেইগুলো অলরেডি জানেন, আপনি অ্যাডভান্স লেভেলে আছেন, অলরেডি জানেন, হয়তো আরো কিছু জিনিস আপনি এখান থেকে নিয়ে ইয়ে করতে পারবেন। বাট এই ইনশাল্লাহ কোর্সটা খুব ইনশাল্লাহ। সম্ভবত আপনার এক্সপেকটেশন ফুলফিল নাও করতে পারে, কারণ আমরা এখানে শুধুমাত্র বাংলাদেশের মার্কেট যেই জিনিসগুলা ভালো কাজ করে সেই জিনিসগুলা ইনক্লুড করছি এখানে, এবং এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি। এবং এখন বাইরের মার্কেটে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক ভাবে কাজ করে সবাই। স্মার্ট মানি কনসেপ্ট আসছে, গ্যাপ ট্রেডিং আসছে, বিভিন্ন ধরনের ইস্যুতে মানে বিভিন্ন ধরনের ট্রেডিং আইডিয়া নিয়ে কাজ করে। সেই জিনিসগুলো আমরা এখানে টাচ করব না, আমরা হচ্ছে বেসিক বাংলাদেশের মার্কেটে যে জিনিসগুলো কাজ করে, বেসিক টু অ্যাডভান্স, সেই জিনিসগুলো টাচ করব। এনিওয়ে, আর কারো কোশ্চেন থাকলে কাইন্ডলি আচ্ছা বলেন। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে এইখানে যেরকম ওই ইউএস 10 ইউজ করি যেরকম ওই আপনার ডলার জন্য, এখানে কি আমাদের বাংলাদেশে এরকম কিছু আছে ইন্ডেক্স? হ্যাঁ, বাংলাদেশের ইন্ডেক্সটা হচ্ছে ডিএসিএক্স। এখানে যাবেন, এখানে গিয়ে হচ্ছে ডিএসিএক্স লিখবেন, তারপর হচ্ছে ইনডাইসেস, এইখানে ক্লিক করবেন। ডিএসি ইন্ডেক্স চলে আসলো। এই হচ্ছে আমাদের ইন্ডেক্সটা। এই এটার ইন্ডেক্সটা সাথে এটার সাথে কম্বাইন করে ওই যে আমি যদি অন্য কোনো এই কোম্পানি কম্পেয়ার করি ওইভাবে কাজ করতে পারবো? হ্যাঁ, ওইভাবে কাজ করতে পারবেন। দেখেন, এখানে আপনি হয়তো জানবেন যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দিছে একটা, হ্যাঁ বা হ্যাঁ। খুব ইজিলি একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখা যাইতেছে। এই প্যাটার্নটা সবাই আইডেন্টিফাই করে, এই প্যাটার্ন দিয়ে সবাই, সব টেকনিক্যাল অ্যানালিস্ট বা ইউটিউবার যারা আছে তারা আগেই বুঝে গেছে যে মার্কেট তো ঠিক আছে, শেষ, মার্কেট তো নাই। এখন এটা সবাই ডাউন। আবার সাহস মানে বলে না, নর্মালি বলে না, কারণ বললে হচ্ছে মানুষজন ভালোভাবে নেয় না, মানুষজন মনে করে প্যানিকড হয়ে যায়। মোটামুটি এইটুকু আসার কথা ছিল, কিন্তু এর চেয়েও নিচে নেমে গেছে। হয়তো এখানে হচ্ছে দেখা যাবে অনেক একটু অ্যাডভান্স লেভেলের জিনিস দেখাচ্ছি। আহ এইখানে হয়তো এই ইয়ে থেকে আমরা বুঝতে পারবো, ফিবোনাচি রেশিও ফিবোনাচি। থেকে বুঝতে পারবো যে ফিবোনাচি। এই 7-8 ইয়েতে এসে 78.6% এসে আমার ইয়ে করবে আমি আমি মার্কেটটা। এখানে আমি এখানে 75 পয়েন্ট ইউজ করি, আর ওই 65। এখানে বাংলাদেশের মার্কেটে যেমন 78.786 বা 78.6% এসে এই মার্কেটটা ঘুরবে, খুব কাছাকাছি চলে আসছে। এবং খুব জি জি। সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এখানে একটা এইখান থেকে একটা মুভ শুটিং আছে। বা একটা ইভেন শুটিং স্টার প্যান্ডেল বা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল তৈরি হইতেছে, যেটার উপর বেস করে খুব ইজিলি বোঝা যাবে মার্কেট আগামী এক সপ্তাহের মধ্যে ঘুরে যাবে। সো এই জিনিসগুলো আমরা খুব ইনশাল্লাহ। ইজিলি আইডেন্টিফাই করে বুঝতে পারি। সো ওকে। এনিওয়ে, আর কারো কোশ্চেন থ্যাংক ইউ থাকলে থ্যাংক ইউ। ভাই জি, এখন যে অবস্থা আছে এটা কি আবার এক সপ্তাহের মধ্যে সামনের দিকে উঠবে বোঝা যাচ্ছে? তাই মনে হচ্ছে, টেকনিক্যাল অ্যানালাইসিস তাই বলতেছে। এখান থেকে এগুলো মার্কেট টোটাল প্রবাবিলিটি। 100% কোনো কিছু না, এগুলো আমরা ধারণা করতে পারি, এবং মার্কেট ওই ধারণা অনুযায়ী আমরা সেফ থাকতে পারি বা আমরা ইয়ে করতে পারি। ধরেন আমি ধারণা করতেছি মার্কেট এখন বাড়বে, এই কারণে আমি মার্কেটে এখন কিনলাম অনেক কিছু, ঠিক আছে, কিনে আমি বসে থাকলাম, দেখা যাবে যে কয়েকদিন পরে মার্কেট যখন বাড়বে আমার পোর্টফোলিও পুরো 20-25%-এর মতো বাইরে যাবে। সো এখন সবাই ভয় পাইতেছে, কেউ কিনে না, বাট এখন হচ্ছে কেনার সময়। আমার চ্যানেলে হচ্ছে ইয়ে আছে, পোর্টফোলিও অ্যানালাইসিসের একটা সিরিজ ভাইয়ার চ্যানেলের চলতেছে। নাম কি? পোর্টফোলিও অ্যানালাইসিসের সিরিজ চলতেছে, দেখবেন এখানে খুব ইজিলি আমি দেখাই দিচ্ছিলাম কিভাবে ইয়ে করা যায়। এটা হচ্ছে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল। এই চ্যানেলটা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। সো এইখানে গিয়ে আমি প্লে লিস্টের মধ্যে যদি যান, প্লে লিস্টের মধ্যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা টিউটোরিয়াল আছে। এখানে আমি অনেক টিডিও আপলোড করি। তো এই লিস্টের ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন যে আমি এখন 10 লাখ টাকার পোর্টফোলিও ছিল, 8 লাখ টাকা ক্যাশ ছিল আমার, 8 লাখ টাকা দিয়ে আমি অলরেডি কিনে ফেলছি অনেক কিছু, জাস্ট দেখানোর জন্য আর কি মানুষকে, যে এইভাবে আসলে ট্রেড করতে হয়। সো এই জিনিসগুলা আহ, খুব ইজিলি বোঝা যায়
মানে আমরা এইগুলোর উপর বেস করে অনেক কিছু করার চেষ্টা করি। তো আমরা রং হইতেও পারি, রং হইলে আমার লস হবে, আর রাইট হইলে আমি অনেক প্রফিটেবল হব। এইটাই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এইভাবে আমরা প্রেডিক্ট করতে পারি মার্কেটকে, এবং এইভাবে আমরা ইয়ে করতে পারি। আপনারাই দেখবেন আগামী 2-3 দিন বা এক সপ্তাহের মধ্যে দেখা যাবে যে মার্কেট এখান থেকে ইউটার্ন নিছে। তখন বলবেন আরে ঠিকই তো আছে ভাই, তো ঠিকই বলছিল। আর এটার পরে দেখবেন আপনাদের স্পৃহাটা, টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার যে ভাই ইচ্ছাটা, এই ক্ষেত্রে কি আমরা জেড ক্যাটাগরি বা এই কোনো ক্যাটাগরি দেখার দরকার আছে, নাকি কিনলেই হবে কোম্পানি দেখে এই দেখুন, অ্যানালিসিসে? যে কোনো কিছু কিনলেই হবে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের মার্কেটে জেড ক্যাটাগরি শেয়ারগুলো মার্কেট যখন ডাউন হইতে থাকে তখন ভালো করে, আর যখন মার্কেট আপ ট্রেন্ডে যায়, উপরের দিকে উঠে, তখন ফান্ডামেন্টাল মানে উপরের দিকে উঠা শুরু করে তখন ফান্ডামেন্টাল কোম্পানি ভালো করতে থাকে। আর আবার যখন মার্কেটটা অনেক বেড়ে যায় তখন লো পেইড আপটা ভালো করতে থাকে। এই জিনিসটা, তিনটা জিনিস খেয়াল রাখবেন। লো পেইড আপ কিছু শেয়ার আছে, মার্কেট অনেক দিন বাড়ছে মার্কেট, এরপরে দেখবেন লো পেইড আপ অনেক ভালো করা স্টার্ট করে। আর আরেকটা জিনিস, যে জিনিসটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে 12 মাসের মধ্যে 8 মাস লস করতে হয়, 4 মাস লাভ করা যায়। সো আপনার ওই 8 মাস আপনি ট্রেডের মধ্যে যাবেন না, আপনি ইনভেস্টের মধ্যে যাবেন, জমায় জমায় রাখবেন, সাপোর্ট লেভেলে কিনে রাখবেন। এরপরে যেই 4 মাস বাড়বে ওই 4 মাসে আপনি এই যে 8 মাসের ধৈর্য ধরলেন, 8 মাসের ধৈর্য ধরে অনেক ইয়ে করে ফেলতে পারবেন। তো আমরা এগুলো নিয়ে মোটামুটি কথা বলবো পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে, যে আমরা কয়ভাবে বাংলাদেশের মার্কেটে শেয়ার কিনতে পারি। একটু জিনিস আইডিয়া দিয়ে রাখি, অনেক বড় হয়ে যাইতেছে ক্লাস আমি জানি, বাট তারপরে না, আপনারা আপনি যেহেতু বলেন, আমাদের আপনি জানা যেহেতু দরকার, আছেন, আমরা চিনবো। এই কারণে বলতেছি যে বাংলাদেশের মার্কেটে আপনি কখনোই ট্রেডিং করে ভালো কিছু করতে পারবেন না, যত বড় ট্রেডারই হোক না হন না কেন। আপনার ওই মানে শেয়ার কিনে জমায় রাখতে হবে, এরপরে বিক্রি করতে হবে। ধৈর্য ধরে জমায় রাখতে হবে শেয়ার কিনে কম দামে, এরপরে যখন বাড়ে তখন বিক্রি করতে পারবেন। কারণ কি, কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেট ট্রেন্ডিং মার্কেট না। বাংলাদেশের মার্কেটে দেখবেন হিসাব করে বিগত 15 বছরের ডাটা বা 10 বছরের ডাটা যদি নেন, বছরের 8 থেকে 9 মাস লস হয়, 3 মাস থেকে 4 মাস প্রফিট হয়। সো এই 8 মাস যে লস হইলো, এই 8 মাসের সময় আপনি শেয়ার কিনে সাপোর্ট লেভেলে শেয়ার কিনে জমাইলেন, এরপরে 3 মাস যে প্রফিট হবে ওই 3 মাসে বিক্রি করবেন। 3 মাসের প্রথম 2 মাস বা 1 মাস হচ্ছে যে এই টাকাগুলো আসলো ওইখান থেকে কিছু টাকা দিয়ে তখন হচ্ছে ট্রেডিং করবেন ওই সাপোর্ট, মানে ট্রেডিংটা হচ্ছে তখন 7 থেকে 15 দিনের জন্য ট্রেডিং করতে পারবেন। বাট নর্মাল টাইমে যদি আপনি ট্রেডিং করেন আপনি ধরা খাবেন। অনেক অনেক জিনিস আছে যে জিনিসগুলো আসলে একবারে বুঝানো বা বুঝাই দেওয়া সম্ভব না। আপনি মার্কেট নিয়ে চিন্তা করবেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখতে থাকবেন, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল নিয়ে স্টাডি করতে থাকবেন, তখন অনেক কিছু বুঝতে পারবেন। এছাড়া বুঝাটা মানে এই মানে আপনি চেষ্টা করতেছেন, আপনি যেহেতু এইখানে এই কোর্সটা করতেছেন তার মানে আপনি চেষ্টা করতেছেন, আপনার মধ্যে চেষ্টা আছে, টাকা খরচ করে আসছেন, চেষ্টা আছে, করতে পারবেন, ভালো কিছু করতে এখন এই পারবেন। মুহূর্তে আমরা কোন কোম্পানির দিকে কিনতে পারি? এই মুহূর্তে তো মার্কেটে এই কিনা ভালো জিনিসগুলো পজিশন আছে। এই জিনিসগুলা এখন বলবো না, আপনারা বিভিন্ন মানে চ্যানেলে ভিডিও টিডিও দেখতে পারেন, কিছু গাইডলাইন দেওয়া আছে কোন জিনিস কিনতে হবে না কিনতে হবে, বাট এইখানে এই জিনিসগুলো আমরা শেয়ার করবো না। না, মানে সেক্টরটাও যদি বলেন, না নির্দিষ্ট করে বলার সেক্টর দরকার নেই। সেক্টর মানে ওই যে চ্যানেলে খুব কয়েকটা ভিডিও দেওয়া আছে, তারপরে অনেক ইউটিউবার অনেক ভিডিও দেয়, এই জিনিসগুলো আপনারা দেখে নিবেন। আর আপনার এই যে মার্কেট না ট্রেডিং দেখলে, উইথ আশিক বলে, এটার ভিতরে আপনার ভিডিও সব দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও দেওয়া আছে। আর মেইন জিনিসটা যেটা হচ্ছে আপনি আগে নিজে বুঝবেন তারপর ইয়ে করবেন। ট্রেডিং জিনিসটা হচ্ছে এইরকম যে আমি আপনারা আমার জ্ঞান খাওয়াই দিলেও আপনি কিছু করতে পারবেন না, কারণ আমার ট্রেডিং সাইকোলজি একরকম, আপনার সাইকোলজি আরেক রকম। আমি যেইভাবে ট্রেড করব, আপনাকে আমি সেই জ্ঞান দিলে আপনি ওইভাবে ট্রেড করতে পারবেন না, কারণ আমার পার্সোনালিটি একরকম, আপনার পার্সোনালিটি আরেক রকম। আপনি চেষ্টা করবেন বিভিন্ন মানুষেরটা জেনে বুঝে আপনার পার্সোনালিটির সাথে কোনটা যায়, কোনটা আপনার পার্সোনালিটির সাথে যায় সেই অনুযায়ী ট্রেড করতে। আমি আপনাকে বিভিন্ন ওয়ে দেখাই দিব, আপনার কাছে যেটা ভালো মনে হবে, যেটাতে মনে করবেন যে আপনি ঠিক আছে আমি এরকম, ধরেন একজন মানুষ হচ্ছে একটু ভিতরবিদ্যা টাইপের মানুষ, ব্যাপারটা এরকম যে অনেক ভয় পায়, সে হচ্ছে কম দামে শেয়ার কিনবে অনেক, তারপরে হচ্ছে বেশি দামে বিক্রি করবে। আবার কেউ আছে অনেক লোভী টাইপের মানুষ, সে হচ্ছে মনে করেন শেয়ারের দাম যখন বাড়ে তখন কিনবে, আরো বেশি যখন বাইরে যাবে তখন বেশি দামে বিক্রি করে দিবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছি। মানে এই মানে যে যেই টাইপের মানুষ সেই টাইপ অনুযায়ী যদি সিলেক্ট করে তার স্ট্র্যাটেজিটা, ট্রেডিং স্ট্র্যাটেজিটা, তাইলে ভালো করতে পারবে।
আমরা মোটামুটি প্রায় ১.৫ ঘন্টার মতো ক্লাস নিলাম আজকে। অনেক বড় ক্লাস। ১ ঘন্টার ক্লাস থাকে, কখনোই ১ ঘন্টায় শেষ হয় না। বাট তারপরে অনেক সময় দিলাম। নেক্সট ক্লাসটা কালকেই হবে। আপনারা জয়েন কইরেন। ৯:৩০ এর দিকে ক্লাস হবে। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস জানার চেষ্টা করব। ট্রেন্ড লাইন, ইন্ডিকেটর, কয়েকটা ইন্ডিকেটর নিয়ে জানার চেষ্টা করব। তো অনেক ইন্ডিকেটর না, ট্রেন্ড লাইন আর হচ্ছে কয়েকটা প্যাটার্ন নিয়ে জানার চেষ্টা করব যেগুলো বাংলাদেশের মার্কেটে কাজ করে। তো ভালো থাকেন। আজকের জন্য এখানেই আমরা ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ।